বন্ধুরা কেমন আছেন? খানিকক্ষণ পর আপনাদের সাথে আবারও হাজির হলাম। আমি আরিফুর রহমান লন্ডন থেকে। আজকের বিষয় আম, এক ধরনের বুনিয়াদি বিষয় নিয়ে কথা বলবো আমরা। আমরা বলতে আমি আরিফুর রহমান এবং আমার সাথে আছেন মুক্তমনার অনেক পুরনো ব্লগার বিপ্লব পাল। আপনারা সবাই তার নাম জানেন, সবাই তার লেখা পড়েছেন। আহ, হয়তো তার ভিডিও ইউটিউবে আপনারা দেখে থেকেছেন। আমি কিছুটা জানলেও আমি আসলে জানতাম না যে আমি ফেসবুকে লাইভে ইন্টারভিউর আকারে যেই বা ডায়ালগ আকারে যে আহ, আসলে নতুনভাবে যে যেটা চালু করেছি বলে আমি মনে করেছিলাম রেভলিউশনারি, কালকেই জানতে পারলাম বিপ্লব দার কাছ থেকে যেটা উনি সেই 1997 সালে অলরেডি করে রেখে দিয়েছেন। ও সরি, 2006-07 সাল, মানে আজকের থেকে প্রায় 10 বছর আগে উনি এটা করে রেখে দিয়েছেন। হ্যাঁ। তো আচ্ছা বিপ্লব, আপনাকে আমি তাহলে একটু পরে ইন্ট্রোডিউস করতেছি। তো যাই হোক, আজকের বিষয়টা আসলে আপনারা এখনই প্রশ্ন দিয়েন না, কারণ বিপ্লব দা কিছু বক্তব্য আছে যেটা আমরা শুনবো ওনার কাছ থেকে। এবং ওনার কাছ থেকে আরও দু একটা বিষয় আমাদের আসলে খুব আমার পার্সোনালি ইন্টারেস্ট ছিল, এবং বিপ্লব দা নিজেও বললেন উনি অভিজিৎ দাকে ভালো মতোই পার্সোনালি চিনতেন এবং যেহেতু ওনাদের সাথে একই সাথে কাজ করতেন। তো ওনার কাছ থেকে আমরা অভিজিৎ দা সম্পর্কে হয়তো কিছুটা শুনবো, কারণ আমরা যারা, আমি দেশের বাইরে থাকি এবং দেশের ভিতরেও যারা থাকেন তারা সবাই কিন্তু অভিজিৎ রায়কে পার্সোনালি হয়তো অতটা কাছের থেকে দেখেননি বা চেনেননি। বিপ্লব দার মুখ থেকে হয়তো আমরা তার ব্যাপারেও কিছুটা শেষের দিকে শুনবো। বাট আজকের বিষয়ের টাইটেল হচ্ছে আমাদের মানুষ কেন ধর্মের দিকে ঝুঁকে পড়ে। গতকালকে বিপ্লবদার সাথে কথা বলার সময় আমার কাছে মনে হলো যে উনি ব্যাখ্যা করছিলেন যে আমাদের নাস্তিকরা যেভাবে আমরা বিষয়টাকে অ্যাপ্রোচ করি এটা আসলে আমাদের কিছুটা সংশোধনের দরকার আছে, এবং কেন আসলে মানুষকে বুঝতে হবে যে মানুষ কেন ধর্মের দিকে ঝুঁকে পড়ে। তো আর দেরি না করে আমরা বিপ্লবদার কাছে চলে যাচ্ছি। বিপ্লবদা কেমন আছেন? ধন্যবাদ আরিফুর। প্রথমতই তুমি যে কাজটা এবং প্রচেষ্টাটা করছো এটা খুব অসাধারণ একটা প্রচেষ্টা, যেটা আমি 10 বছর আগে যখন ইউটিউবে জন্মলগ্ন থেকে শুরু করেছিলাম, সেই সময় অভিজিৎ বন্যা থেকে শুরু করে অনেকের ইন্টারভিউ আমি নিয়েছি। তবে তখন প্রযুক্তি এত উন্নত হয়নি, তবে হ্যাঁ স্কাইপ রেকর্ডিং পাওয়া যেত, কিন্তু এত সহজে লাইভ করা যেত না। তো এটা খুবই, তোমাকে আমার একটা আন্তরিক ধন্যবাদ দেওয়ার জায়গা, যে যে জিনিসটা আমি জানি ভীষণ এফেক্টিভ, কারণ আমি দেখেছি আমার ভিডিও কিছু কিছু ক্ষেত্রে প্রায় 10,000 12,000 লোক দেখেছে। আমি জানি যে আমরা যে ব্লগ লিখি তার থেকে ভিডিওর যে ব্যাপ্তি বা প্রসার সেটা অনেক বেশি। কারণ ফ্র্যাঙ্কলি স্পিকিং আজকাল আমি নিজেই ভিডিও বেশি দেখি লেখার থেকে, জানার জন্য। হ্যাঁ, এটাই দেখতে। আসলে মানে অডিও হ্যাঁ, ভিজুয়াল তো সহজলভ্য অডিও হওয়ার পর থেকে। ভিজুয়ালটা ডেফিনেটলি অনেক গুরুত্বপূর্ণ। আসলে আমার যেহেতু পেশাদারি কাজের চাপের জন্য আমি আসলে এই ভিডিও ব্যাপারটা আমি নিজেও পছন্দ করি, আমার নিজস্ব অডিটিং স্টুডিও এডিটিং স্টুডিও সবই আছে, কিন্তু আমি সেটা করতে পারছি। তো তুমি যে কাজটা করছো, এই একটা, যারা আমরা ধর্মনিরপেক্ষ আন্দোলনের সাথে জড়িত, আমাদের পক্ষ থেকে তোমাকে আমি খুব 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 আন্তরিক একটা ভালোবাসা এবং গভীর মর্মবেদনা জানাচ্ছি, কারণ এই একটা জায়গা আমাদের ভীষণ গ্যাপ ছিল সাধারণ লোকজনের কাছে পৌঁছানোর জন্য। আমি নিশ্চিত যে তুমি এই গ্যাপটাকে পূরণে একটা অসাধারণ কাজ করছো। অসংখ্য ধন্যবাদ আপনার কাইন্ড অ্যাওয়ার্ডের জন্য। এবং আমি আশা করব আমাদের যারা কলিগ রয়েছেন যারা দেখেন আমাদের এই ভিডিওগুলি, তারাও আসলে এই ভিডিওগুলি ছড়িয়ে দেওয়ার জন্য সহায়তা করবেন, তাদের নিজস্ব ওয়ালেও শেয়ার করবেন এবং যেভাবে সম্ভব সেগুলোকে ছড়িয়ে দেবেন। তো বিপ্লব দা, আপনি গতকালকে আমরা যদি গতকালকার আলাপের সূত্রে ফেরত যাই, আপনি বলছিলেন যে আমাদের আসলে বুঝতে হবে যে সাধারণ মানুষকে যদি আমরা অ্যাপ্রোচ করতে চাই, সাধারণ মানুষের ভেতরে যদি আমরা আমাদের ভাবনাগুলি সঞ্চার করতে চাই, তাহলে আমাদেরকে আগে সাধারণ মানুষের চিন্তা ভাবনাগুলি বুঝতে না, হবে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, কারণ আমি আমি নিজে যেটা দেখেছি, কারণ আমি হয়তো মানে শুধু লেখালেখি করি না, আমার ব্যবসা সংক্রান্ত কারণে প্রচুর সাধারণ লোকের সাথেও সবসময় আমি মিশি। তাতে আমার যেটা অভিজ্ঞতা, আমরা যে আহ, যেখান থেকে একটা জিনিসকে, সমাজকে, রাষ্ট্রকে, নিজেদেরকে, আমাদের লাইফস্টাইলকে বোঝার চেষ্টা করছি, সাধারণ মানুষ যারা ছোটবেলা থেকেই ধর্মীয় পরিবেশে আমাদের মতো বাংলাদেশ বা ভারতের ধর্মীয় পরিবেশে মানুষ হয়েছে, তাদের যে মেন্টাল ফ্রেম অফ মাইন্ড, সেই দুটোর মধ্যে একটা বিরাট একটা ডিস্টেন্স রয়ে গেছে। এবার এই গ্যাপটাকে যদি আমরা না দূরে সরাই, তাহলে তারাও আমাদের কথা বুঝতে পারবে না, আমরাও তাদের কথা হয়তো বুঝতে পারবো না। তো এখানে একটা আমার ধারণা, একটা তাদের মনের মধ্যে ঢোকার
প্রচেষ্টা কিন্তু আমরা মুক্তমনা থেকে অতটা করিনি। এখন এটা নতুন কিছু নয়, আমি প্রথমেই বলে রাখি। তুমি যদি ইউরোপের ইতিহাস দেখো, ইউরোপে যখন ঊনবিংশ শতাব্দীতে যখন আমরা দেখলাম যে আস্তে আস্তে নাস্তিকতার জোয়ার এসছে, মার্কস হেগেলস থেকে শুরু করে বিভিন্ন রকম, বলতে গেলে দার্শনিক মাত্রই তখন বস্তুবাদী ছিল, এবং নিচে ডিক্লেয়ার করলেন যে গড ইজ ডেড। সেই সময় কিন্তু হেডগারেরও জন্ম হয়, যিনি বললেন যে ঠিক আছে, ঈশ্বর তো না হয় মরিল, কিন্তু মানুষ তাহলে কি নিয়ে থাকবে। এটা একটা ওই যে ঐশ্বরিক অস্তিত্ববাদের যে প্রশ্নটা ইউরোপে উঠেছিল ঊনবিংশ শতাব্দীতে, আমাদের আজকের বাস্তব পরিবেশ কিন্তু তার থেকে আলাদা কিছু নয়। কারণ তোমরা যারা নিৎসে পড়েছো, একটা জিনিস জানো যে নিৎসে এই যে ট্রানজিশনটা, একটা সমাজ যেটা বহুদিন ধরে ধর্মীয় ভাবধারায় আপ্লুত ছিল, যারা জানতো যে লাইফস্টাইল টু বি ডিফাইন্ড ভেরি ওয়েল বাই দ্য রিলিজিয়ন। আমাদের বাংলাদেশ এবং ভারতে সেটাই তো ছিল, যে আমাদের পূর্বপুরুষদের যদি দেখো, যে সেখানে একটা ভেরি রিজিড ব্যাপার, যে না, লাইফস্টাইল হ্যাজ টু বি ডিফাইন্ড বাই দিস রিলিজিয়াস নর্ম। সেখান থেকে বেরিয়ে এসে যখন আমরা একটা ব্যক্তি স্বাধীনতা বা ইন্ডিভিজুয়াল ফ্রিডম বা লিবার্টির দিকে যাচ্ছে, যেটা ইউরোপ গেছে ঊনবিংশ শতাব্দীতে, তো নিশ্চয়ই এই সময়ের ট্রানজিশনটা বলেছিলেন যে মানে একটা সার্টেন টাইম থেকে আনসার্টেন টাইমে যাওয়া। কারণ তার আগে কিন্তু একটা লোকজন জানতো যে সমাজে বেঁচে থাকতে গেলে, ভালো থাকতে গেলে কি কি করা দরকার। মানে সে দ্বিতীয়বার চিন্তা করতো না যে আর কিছু অল্টারনেটিভ, ধর্মীয় আচরণ ছাড়া তার কিছু অল্টারনেটিভ আছে কিনা। আজকে যখন আমরা বলছি যে সে তার ইসলামিক জীবন বা এই আদর্শ হিন্দু জীবনের বাইরেও একটা অন্যরকম একটা ফ্রিডম পেতে পারে, অন্যরকম একটা স্বাধীন অবস্থা পেতে পারে, সেখানে কিন্তু তাকে আমরা একটা আনসার্টেনিটির জায়গা, মানে একটা ভীষণ সার্টেনিটির জায়গা থেকে আনসার্টেনিটির জায়গা, অর্থাৎ একটা নিশ্চিত জীবনচর্চা থেকে একটা অনিশ্চিত জীবনচর্চার দিকে তাকে আমরা ইঙ্গিত করছি। এটাই কিন্তু অধিকাংশ লোকে ভাববে, এবং এই জিনিসটাই নিৎসে খুব ভালোভাবে উনি অবজার্ভ করেছিলেন, এবং বললেন যে এতে মানুষের একটা মানে আমরা তো বলছি সেটা করতে, কিন্তু মানুষ একটা ভীষণ অস্বস্তিতে ভোগে, ভীষণ অস্বস্তিতে ভোগে, যে যে ঠিক আছে, ঈশ্বর মৃত হলো, তার জীবন ধারণে একটা যে সার্টেনিটি ছিল সেখান থেকে বেরিয়ে আমরা তাকে মুক্ত স্বাধীন হতে বলছি। এই জায়গাটা অনেকের মনে কিন্তু একটা ভয় ঢুকে যায়, এবং আমাদের বুঝতে হবে যে যে এই নাস্তিকতার প্রতি লোকে যে ভয়, যে ঈশ্বরবিহীনতা, ইউনো, একটা ঈশ্বরবিহীন সমাজ এবং ঈশ্বরবিহীন লাইফস্টাইলেরকে গ্রহণ করার পেছনে মানুষের মনে যে ভয়গুলো ঢুকে আছে, সেই ভয়গুলো কেন, এবং সেই ভয়টার ঐতিহাসিক এবং বৈজ্ঞানিক উৎপত্তির কারণটা কি। কারণ এই জায়গাটায় আমরা যদি ধরতে না পারি, তাহলে কিন্তু বরাবরই আমাদের কথাবার্তার মধ্যে একটা গ্যাপ থেকে যাবে, যে আমরা বারবার বলবো যে এই ছেলেটা এত ইঞ্জিনিয়ারিং পাস করার পরও কেন জঙ্গি হয়ে যাচ্ছে। এবং ভারতের দিকেও দেখবে যে আমি দেখেছি অনেক বিদ্বান পণ্ডিত লোক, খুব ব্রিলিয়ান্ট ছাত্র, তারা আস্তে আস্তে রামকৃষ্ণ মিশনের শিষ্যত্ব গ্রহণ করে মহারাজ বা সাধু হয়ে গেছে। অ্যাটলিস্ট তারা জঙ্গি হয়নি, তারা সাধু হয়ে খুব ভালো কাজ করছে, এটুকু আমি বলবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে এটা বুঝতে হবে যে একটা একটা বড় স্পেকট্রামের ভীষণ উচ্চশিক্ষিত ছেলেরা হঠাৎ করে কেন ধর্মের দিকে ঝুঁকে পড়ছে। সুতরাং ধর্মের দিকে ঝুঁকে পড়া মানেই যে তাদের বুদ্ধিমত্তা কম, তারা পড়াশোনা কম করেছে, তাদেরকে আমরা নিচু চোখে দেখছি যে তাদের বুদ্ধি কম। এটা এই ব্যাপারটা থেকে আমরা যেটা নাস্তিকরা এখন অধিকাংশ সময় মনে করি যে তারা তাদের আইকিউ লেভেল কম, তারা পড়াশোনা করেনি। কিছুটা হয়তো সত্য, কিন্তু সেটাও পুরোটা সত্যি নয়। আমাদের এটা বুঝতে হবে যে একটা বড় শিক্ষিত অংশও যারা অনেক পড়াশোনা করার পরও ধর্মের দিকে ঝুঁকছে। সুতরাং কেন ঝুঁকছে, সেই সেই জায়গাটা আমাদের কাছে খুব পরিষ্কার থাকা উচিত, যে আমাদের সাথে তাদের পার্থক্যটা কি, কেন এই পার্থক্যটা আসছে, আমরা এমন কি কিছু করতে পারি যাতে এই পার্থক্যটা আস্তে আস্তে ঘুচে গিয়ে আমরা বুঝতে পারি যে যে একটা কমন গোলের সামনে আমরা দাঁড়াতে পারি। কারণ আজকে এই যে জঙ্গিরা যেটা তৈরি হয়েছে, এবং আমাদের সমাজে যে একটা র্যাডিক্যালিজম, রিলিজিয়াস র্যাডিক্যালিজম আমরা দেখছি, এটাকে যদি দূর করতে হয়, তাহলে এটা তো কোনো সন্দেহ নেই যে এটা শুধুমাত্র নাস্তিকদের কাজ নয়, এটা সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন ধার্মিক লোকেদেরকেও তোমাকে একসাথে নিতে হবে, ইফ আই এম নট রং। সুতরাং এই এই জায়গাটা একটা কমন গ্রাউন্ড এবং কমন ব্রিজিং গ্রাউন্ড আমাদের তৈরি করা দরকার, যেখান থেকে আমরা বলতে পারবো যে এই রিলিজিয়াস র্যাডিক্যালিজমটা বাজে। কিন্তু সেই জায়গাটা ঠিক তৈরি হচ্ছে না। আমি ঠিক সেই জায়গাটা নিয়ে আলোচনা করতে চাইছিলাম, যে কোথায় গিয়ে আমরা ব্যর্থ হলাম এই কমন গ্রাউন্ডটা তৈরি করতে। কারণ এটা অস্বীকার করে লাভ নেই যে আমরা একটা বিচ্ছিন্নতা তৈরি করেছি, এবং এই বিচ্ছিন্নতাটা আমাদের সবার দূর করা দরকার। সেই জন্য আমি বলেছিলাম যে একটা কম্প্যাশনেট অ্যাপ্রোচের দরকার আছে। এবার আমি প্রথম থেকে তোমাকে বলি যে কি হচ্ছে ব্যাপারটা। তুমি যদি একটু ইতিহাস থেকে দেখো, আমি ইতিহাস থেকে বলি কারণ তাতে লোকে শুনতে ভালো লাগবে। প্রথমেই যেটা লোকজন বুঝতে পারে না সেটা হচ্ছে এই যে আমার আজকে পরিচিতি হিন্দু বলে, তোমার পরিচিতি মুসলমান বলে, সে আমরা যতই নিজেদেরকে নাস্তিক বলে ভাবি না কেন,
এই যে ধর্মীয় একটা পরিচিতি, যে কেউ একজন হিন্দু, কেউ একজন মুসলমান, বা কেউ একজন খ্রিস্টান, আমাদের প্রথমেই মূলে যেতে হবে যে এই ধর্মীয় পরিচিতিটা এলো কোত্থেকে। খুব ইন্টারেস্টিং, তুমি যদি এর ইতিহাস খুঁজে দেখো তাহলে দেখবে যে আজ থেকে ভারতের ইতিহাস যদি আমি মানে যদি 2300 বছর আগে মৌর্য সাম্রাজ্যের সময় ফিরে যাই, এবং সেই সময়ে প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে বা প্রাচীন সিরিয়ার ইতিহাস নিয়ে বা প্রাচীন গ্রিসের ইতিহাস নিয়ে আমি যেটুকু পড়াশোনা করেছি, তাতে এটা নিশ্চিত যে ওই সময় ধর্মীয় পরিচিতি বলতে কিছু ছিল না। আমি তো একটা খুব উদাহরণ দিচ্ছি, যেটা মুক্তমনাত্ম আমি বারবার লিখেছি, যে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, উনি নিজে কিন্তু 42 বছর বয়সে উনি জৈন ধর্ম গ্রহণ করেন। তার আগে তার কোনো অ্যাজিভ কোনো ধর্ম ছিল না। তার ছেলে বিম্বিসার তিনি অ্যাকচুয়ালি ধর্ম নিলেন হচ্ছেন আরেকটি অভাজিকা বলে আরেকটি তখনকার দিনের নাস্তিক্য ধর্ম ছিল, তিনি সেটা গ্রহণ করলেন। তার ছেলে অশোক একটা সার্টেন স্টেজের পর গিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। তো সেই সময় ইতিহাসটা তুমি যদি দেখো যে পিতার ধর্ম বা পারিবারিক ধর্ম বলতে কোনো কিছু ভারতে ছিল না এবং পৃথিবীর কোনো দেশেই ছিল না। বিশেষ করে ভারতের কেসটা আরও ইন্টারেস্টিং, সেখানে একই সাথে বিভিন্নভাবে বিভিন্ন রকম ধর্মের সমাহার, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্মের মধ্যেও অনেকগুলো আস্তিক্য মানে বৈদিক অবৈদিক সেক্ট চালু আছে। তো একটা একটা ছেলে ফ্যামিলিতে জন্ম হয়ে সে যে বাবার ধর্ম নেবে তা কিন্তু না, তার বাবাও কিন্তু তার ধর্মটা নিত অনেকটা মানে 40-50 বছর বেরোনোর পর। হ্যাঁ। তো পারিবারিক ধর্ম, রাষ্ট্রের ধর্ম, সমাজের ধর্ম বলতে কোনো কিছু কিন্তু আজ থেকে 2500 বছর আগে বা 2000 বছর আগে ছিল না। এই যে হিন্দু, এই যে এখনকার যে হিন্দু ধর্ম বা এখনকার যে ইসলাম আর বা এখনকার যে খ্রিস্টানিটি, সেটা বুঝতে গেলে সমাজ, রাষ্ট্র এবং রাজনীতির বিবর্তনটাকে না বুঝলে কিন্তু আমরা বুঝতে পারবো না। কারণ এই যেটা বললাম যে আজ থেকে আড়াই আড়াই হাজার বছর আগে, 2000 বছর আগে পারিবারিক ধর্ম বলতে কিছু ছিল না। যে আমি আমার বাবা মুসলমান মানে আমাকে মুসলমান হতে হবে তার কোনো গ্যারান্টি নেই। মানে অ্যাকচুয়ালি দেয়ার ওয়াজ অ্যাবসলিউটলি নো কোরিলেশন যে বাবা কি ধর্ম পালন করেছে তার সাথে আমার ধর্মের পালনের কোনো সম্পর্ক থাকবে। তো সেটা কোত্থেকে এলো, এই 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 যে জায়গাটা নিয়ে আমি মুক্তমনে একটা লেখার সিরিজ শুরু করেছিলাম, সেটা হচ্ছে তোমার দেখবে যে রাজনৈতিক নেতা না অভিনেতা। এটা একটু বোধহয় নয়েজ হচ্ছে। কোনো নয়েজ পাচ্ছি না। আচ্ছা, আমার দিক থেকে আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আহ, এই মুক্তমনা নেতা বা অভিনেতা এই সিরিজটাতে আমি যেটা যেটা দেখিয়েছিলাম সেইখানটাতে, এটা মুক্তমনাতে আছে, রাজনৈতিক নেতা না অভিনেতা। সেখানে গেলে তুমি দেখতে পাবে এই যে রাষ্ট্রের একটা ধর্ম হতে পারে, যে রাজার ধর্ম বা একটা রাষ্ট্রের ধর্ম হতে পারে, এবং যে একটা পারিবারিক ধর্ম থাকা দরকার, এই যে প্রথাটা, এটা কিন্তু ভেরি অফ লেট, এটা এসছে একদম কনস্ট্যান্টাইনের সময় থেকে, যেখান থেকে কনস্ট্যান্টাইন অ্যাকচুয়ালি খ্রিস্ট ধর্মটা রোমান সাম্রাজ্যে শুরু করলেন এবং চাপিয়ে দিলেন একটা বিরাট প্যাগান রোমানদের ওপর। যে খ্রিস্টান ধর্মটা তিনি চাপিয়ে দিলেন তার রাজনৈতিক স্বার্থের জন্য, তার সাম্রাজ্যবাদের লক্ষ্যের জন্য। সেখান থেকেই কিন্তু প্রথম একটা আব্রাহামিক ধর্মকে জোর করে একটা পারিবারিক রাষ্ট্রীয় ধর্ম হিসেবে চালিয়ে দেওয়ার একটা প্রথা শুরু হলো। তার আগে পর্যন্ত কিন্তু আমার পৃথিবীর ইতিহাসে তুমি যেখানে দেখো না কেন, রিলিজিয়াস ফ্রিডম যে ব্যাপারটা আমরা বলছি, সেটা গ্রিসেই বলো বা সেটা ভারতেই বলো বা যেগুলো আমাদের সিরিয়ান সমাজেই বলো, একটা ব্যাপক ডাইভার্সিটি ছিল এবং ব্যাপক লোকজনের একটা চয়েস করার ইয়ে থাকতো। মানে ধরো তুমি মুসলমানের ধর্মে জন্ম নিচ্ছ, কিন্তু তুমি, ইটস নট নেসেসারি দ্যাট ইউ আর সাপোজ টু বি মুসলমান, ইউ ক্যান বি এনিথিং, সেম উইথ মি, সেম উইথ এনিবডি এলস। তো এই 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 যে ব্যাপারটা ছিল যে ধর্ম মানে রাষ্ট্রের ধর্ম না, বাবার ধর্ম না, সেখান থেকে হঠাৎ করে একটা রাষ্ট্রের ধর্ম, বাবার ধর্ম, পৈতৃক ধর্ম, একটা ধর্মীয় ট্র্যাডিশন শুরু হলো। কেন শুরু হলো এই জায়গাটা কিন্তু আমরা বিশাল একটা মিস করেছি, এবং সেটা ভীষণভাবে আমাদের জানা দরকার। যে রোমান সম্রাট কনস্ট্যান্টাইন কেন অ্যাকচুয়ালি একটা জিসাস ক্রাইস্টের মিথ, সম্পূর্ণ একটা রূপকথার গল্পের ওপর দাঁড়িয়ে থাকা কতগুলো গল্পকে নিয়ে তিনি একটা ধর্ম প্রবর্তন করে বসলেন, যেখানে রোমান সাম্রাজ্যে যখন কনস্ট্যান্টাইন সম্রাট, তখন মানে বোধহয় 5% লোকও খ্রিস্টান ছিল না, ইনফ্যাক্ট মাচ লেস দ্যান দ্যাট। এই ইতিহাসটা কিন্তু অনেকে মিস করেছে। আমি ইতিহাসটা নিয়ে আরো গভীরে গিয়ে পড়াশোনা করেই বলছি তোমাকে দুটো গুরুত্বপূর্ণ ব্যাপার, যে রোমান সাম্রাজ্য তৎকালীন এত বড় বিশাল সাম্রাজ্য, তারা দেখলো যে তাদের উত্তর এবং পশ্চিমের যে দুর্ধর্ষ উপজাতিগুলো আছে, সেখানে গল ছিল, অ্যাটলিস্ট গোটা 10 জার্মানিক উপজাতি ছিল। সেই উপজাতিগুলোকে তারা গত 200 বছর ধরে বিভিন্ন কায়দায় সাংস্কৃতিক এবং মিলিটারিলি দাবি রাখার চেষ্টা করেও কিন্তু তারা পারেনি। অনেক রকম চেষ্টা করেছে তারা, কিন্তু এই উপজাতি বিদ্রোহগুলো রোমান সাম্রাজ্যে ঘটেই যাচ্ছিল। এই মুহূর্তে সেইখান থেকে দাঁড়িয়ে
এইটা প্রথম কনস্ট্যান্টাইনের মাথায় আসে যে যদি একটা রাষ্ট্রীয় সাম্রাজ্যবাদ চালাতে হয়, সেই রাষ্ট্রীয় সাম্রাজ্যবাদের শুধুমাত্র মিলিটারি বা সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ দিয়ে হবে না, তার মধ্যে আর একটু এলিমেন্ট ঢোকানো দরকার, যে এলিমেন্টটা মিসিং ছিল সেটা হচ্ছে ধর্মের এলিমেন্ট। তো সেখান থেকে খ্রিস্টিয়ানিটিটাকে তিনি কেন নিলেন, কারণ সেই সময় উপজাতিগুলোর মধ্যে খ্রিস্টান ধর্মের প্রভাব যথেষ্ট বাড়তে শুরু করে। তার একটাই কারণ যে খ্রিস্টান ধর্মের যে মূল ফাউন্ডেশন সেটা ছিল যে সেন্স অফ ভিক্টিমাইজেশন, যে 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 যীশুখ্রিস্টকে বধ করা হয়েছে এবং তারা নির্যাতিত, এই যে সেন্স অফ বিং ভিকটিম, এই জিনিসটা যদি কারো মাথায় ঢোকানো যায় তাহলে সেই জিনিসটা দাবানলের মতো কাজ করে। এবং সেটা উপজাতিদের মধ্যে খ্রিস্টান ধর্মের প্রচারে এটা একটা বড় কারণ ছিল যে তারা রোমান সাম্রাজ্যর কাছে দলিত, তারা রোমান সাম্রাজ্য দিয়ে বারবার ভাবে অত্যাচারিত। সুতরাং খ্রিস্টান ধর্মটা উপজাতিদের মধ্যে, রোমান উপজাতিদের মধ্যে ভীষণ পপুলার ছিল। তো তার থেকে কনস্ট্যান্টাইন বুঝতে পারেন যে যদি আমি এবার এই খ্রিস্টান ধর্মেরই আহ, পত্তনিটা নিয়ে থাকি, তাহলে আমার পক্ষে রোমান সাম্রাজ্য শাসন করাটা আরো অনেক সহজ হবে। সেক্ষেত্রে একটা সাম্রাজ্যকে আমি একটা ধর্মের আন্ডারে আনতে পারবো, এইসব ভেবে উনি কিন্তু কিছুটা জোর করেই, এবং রোমান প্যাগানরা তার সেনেট, রোমান সেনেট তখনও ছিল, তারা কিন্তু, এটা একটা লম্বা ইতিহাস আছে, তারা পছন্দ করেনি। কিন্তু তারা মনে করতো যে খ্রিস্টানিটি গরিবদের ধর্ম, উপজাতিদের ধর্ম। কিন্তু কনস্ট্যান্টাইন জোর করে খ্রিস্টানিটি চালু করলেন। এমনকি তুমি জানো যে বড়দিনের যে উৎসবটা হয় 25শে ডিসেম্বর, ওটা অ্যাকচুয়ালি রোমান উৎসব, ওটাকে বলতো রুমালিয়া। হ্যাঁ, এটা এই সময় বড়দিনের উৎসব, সেটাকে পর্যন্ত যীশু খ্রিস্টের জন্মদিন বলে চালানো হলো। কারণ তার আগে 300 বছর যীশু খ্রিস্টের জন্মদিন ছিল অ্যাকচুয়ালি 7ই ফেব্রুয়ারি। হঠাৎ করে সেটা 25শে ডিসেম্বর করে দেওয়া হলো, যাতে সেটা প্যাগানদের সাথে সিঙ্ক করতে পারে। তো এসব করে উনি একটা জনপ্রিয় মিথ, খ্রিস্টান ধর্মের জন্ম দিলেন। যদিও লোকে বলবে যে যীশু খ্রিস্ট খ্রিস্টান ধর্মের প্রবর্তক, ইতিহাস দেখলে যে কেউ বলবে যে না, রোমান সম্রাট কনস্ট্যান্টাইনই কিন্তু খ্রিস্ট ধর্মটাকে তৈরি করেছিলেন। উনি 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 এমনভাবে একটা মডেল তৈরি করলেন এই ধর্ম এবং 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 সাম্রাজ্যের, সেই মডেলটা কিন্তু ভবিষ্যতের দিকে একটা মারাত্মকভাবে দেখা দিল। তারই একটা রূপ আমরা ইসলামের মধ্যে পাচ্ছি। পরবর্তীকালে তুমি যখন দেখবে যে ইসলামের জন্ম হলো, সেই ইসলামের জন্মের সময় এই কনস্ট্যান্টাইনের মডেলটাকেই খুব ভালোভাবে ফলো করা হয়েছে। এখন এরও একটা লম্বা ইতিহাস আছে বলে আমি মনে করি। একটা বড় ইতিহাসের কারণ হচ্ছে যে সেই সময় মক্কা এবং মদিনা একটা ট্রেডিং সিটি হিসেবে আস্তে আস্তে তাদের গুরুত্ব বাড়লো। এবং সেই সময় ওখানে যারা হানিফরা ছিল, মানে যারা, যে একটা শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের উদ্ভব হয় মক্কায়, সেই সম্প্রদায় কিন্তু প্রথম ইসলাম ধর্মের জন্ম দেয়, যারা খুব শিক্ষিত এবং দার্শনিক দিক থেকে তৎকালীন এগিয়ে ছিল। এবং তারা কিন্তু রোমে কি হচ্ছে, ভারতের দর্শন কি হচ্ছে তাই নিয়ে খুব পরিচিত ছিল। সুতরাং ইসলামের যখন জন্ম হয়, তখন ইসলাম কিন্তু একটা খুব বিভিন্ন জাতি এবং ধর্মের অনেকগুলো ভালো ধারণাকে তারা যথেষ্ট স্টাডি করেই একটা ভালো ধর্মের জন্ম দিতে পেরেছিল বলে আমি মনে করি। কিন্তু পরবর্তীকালে যেটা হয়, যেটা ইতিহাসে খুব পরিষ্কারভাবে লিপিবদ্ধ আছে, যে সাম্রাজ্যের লোভে এবং এবং ধনসম্পদের লোভে আস্তে আস্তে ইসলাম ধর্ম ডিজেনারেট হয়। এবং যেটা হয়েছে সেটা হচ্ছে যে যে মোহাম্মদের মৃত্যু প্রায় 200 বছর বাদে, প্রফেটের মৃত্যু 200 বছর বাদে তার জীবনী লেখা হচ্ছে। এবং তার জীবনী তখন এমনভাবে লেখা হয়েছে যে সেই সময় যারা শাসক, সেই সময় যারা খলিফা, তাদের সাম্রাজ্য প্রস্তারের প্রয়োজনে যে ইসলাম ধর্ম, সেইভাবে কিন্তু ইসলাম ধর্মটা তাদের কাছে উপস্থাপিত হয়েছে। অ্যাকচুয়ালি ইসলামের আদিতে কি ছিল, তারপর 200 বছরে কি করে ইভলিউশন হয়েছে, এই নিয়ে রাশিয়ান সাহিত্যিকরা অনেক গবেষণা করে দেখেছেন। এবং তাতে দেখা যাবে যে আস্তে আস্তে কিভাবে সেই সব মাইথোলজিক্যাল এলিমেন্টগুলো ঢোকানো হয়েছে, যে আস্তে আস্তে একটা আরব সংস্কৃতির বিস্তারে খুব সহায়ক হয়। তো এতে কি হচ্ছে, ঘটনাটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই যে 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 ধর্মটা আমরা পাচ্ছি আজকে, ইসলাম বা খ্রিস্টানিটি বলে, বা এখন মডার্ন যে হিন্দু ধর্ম, যেটা রিয়ালাইন করা হয়েছে ভারতের জাতীয়তাবাদের জন্য, মানে যেটা, যে ধর্মের কোনো অস্তিত্বই আগে ভারতে ছিল না, পুরো একটা ব্যাপার মিডিয়া থেকে শুরু করে, রাষ্ট্র থেকে শুরু করে একটা প্রচার করছে যে যে ধর্ম একটা পারিবারিক হওয়া উচিত, আর রাষ্ট্রের ধর্ম থাকা উচিত, যেগুলো কিন্তু ঐতিহাসিকভাবে কোনোটাই ছিল না। তাহলে এবার আমার প্রশ্ন হচ্ছে, তাহলে মানুষ এই 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 প্রতিষ্ঠানগত ধর্মের দিকে কেন ঝুঁকে পড়ছে, সেটা একটু একটু বুঝতে হবে। এর কারণটা কিন্তু ইরাশনাল নয়, এর কারণটা কিছুটা রেশনাল। রেশনালিটির ব্যাপারটা হচ্ছে এখানেই, যে একটা সোশ্যাল ইউটিলিটি, তুমি জানো যারা সোশ্যাল সায়েন্স পড়েছে, তারা সোশ্যাল ইউটিলিটি থিওরি বলে একটা থিওরির সাথে পরিচিত। সেখানে বলছে যে তুমি বা আমি, আমরা সবাই, আমরা কস্ট বেনিফিট ম্যাক্সিমাইজ করার চেষ্টা করি। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যে ধরো যদি কেউ আমেরিকাতে চাকরি পেতে চায়, সে যদি হঠাৎ করে একগাল দাড়ি রেখে বা তোমার মুসলমান পোশাক পরে চাকরিতে দিতে খুঁজতে থাকে, অবভিয়াসলি তার চাকরি পাওয়াটা কঠিন হবে, তাই তো?
তো সবাই যে যার দেশে চাকরি করে বা যে যার সমাজে থাকে সেই তার সমাজে তার ভ্যালুয়েশনটা বাড়াতে চায়। তো তুমি দেখবে, আমি এটা ছোটবেলা থেকে দেখতাম যে আমাদের মানে হিন্দু সমাজে যাদের পকেটে 2 পয়সা হয়েছে তারা হরিনাম সংকীর্তন দিত। মুসলমান সমাজে যে লোকটার ব্যবসায়ী যার পকেটে 2 পয়সা হয়েছে সে একটা ছোট্ট মসজিদ করতো। এগুলো কেন করে? কারণ এগুলো হলে তার একটা সামাজিক প্রতিপত্তি বাড়ে, এটাকে বলে সোশ্যাল ইউটিলিটি। তার 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 সমাজে একটা প্রতিপত্তি বাড়ছে, ইউটিলিটি বাড়ছে। এটা এটা বাড়লে অনেকগুলো প্র্যাকটিক্যাল, এই সমাজে গুরুত্ব বাড়লে তুমি অনেকগুলো প্র্যাকটিক্যাল অ্যাডভান্টেজ পাও। তার জন্য লোকে চেষ্টা করে। তো একটা সমাজ যদি হিজাবি হয়ে যায়, যদি এরকম হতে শুরু করে যে সমস্ত মেয়ে হিজাবি হওয়া শুরু করলো বা সমস্ত মেয়ে বোরকা পরা শুরু করলো, তো সেই দলে টিকে থাকার জন্য অটোমেটিক্যালি মেয়েরা বোরকা বা হিজাব পরা শুরু করবে, বিকজ তাতে তার দলের যে গ্রুপ অ্যাকসেপ্টেন্স বেড়ে যাবে। হ্যাঁ। তো সিমিলারলি এটা যারা ধরো আমাদের মতো ধর্মনিরপেক্ষতা ইয়েতে আছে, তাদের মধ্যে যদি নাস্তিকতার প্রচার বাড়ে, তো তারা হয়তো আমাদের নাস্তিকদের গ্রুপে হয়তো অনেক বেশি প্রচার পাবে। তো এইভাবে মানুষের গ্রুপিংটা হয়। তো এবার কি দাঁড়াচ্ছে যে রাষ্ট্র যখন কতগুলো বলছে যে এই ধর্মটা রাষ্ট্রীয় ধর্ম বা এইভাবে মানুষের মানে আচার বিচরণের বিধি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেই সময় যেহেতু তুমি রাষ্ট্রীয় টিভি মিডিয়ার একটা কনসেনসাস তৈরি হয় যে এইভাবে বাঁচলে তোমার ইউটিলিটি ভ্যালুটা বেশি, মানুষ কিন্তু সেটার দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে। তুমি যাই বলো না কেন, তোমার কথা কজনের কাছে পৌঁছাচ্ছে? 1,000 2,000 লোকের কাছে হয়তো পৌঁছাচ্ছে, কিন্তু যেখানে গোটা রাষ্ট্র জুড়ে একটা প্রচার চলছে যে তুমি তোমার তোমার আইডিয়াল ধর্ম এই, তোমার এই ধর্মীয় আচরণবিধিগুলো করা উচিত, সেখানে কিন্তু ছোটবেলা থেকে একটা আহ, ছেলে বা মেয়ের একটা মানসিক গঠনই তৈরি হচ্ছে যে তার এইভাবে যদি করে সে বুঝে যাবে যে তাহলে তাহলে সেই রাষ্ট্রে তার ইউটিলিটি ফ্যাক্টর বেশি হবে। যেমন আজ বাংলাদেশে তুমি যদি নাস্তিক হও, তুমি অবভিয়াসলি বাংলাদেশের হাইস্ট পজিশনগুলো পাবে না। তো যে বুদ্ধিমান লোক সে যদি বাংলাদেশের হাইস্ট পজিশনগুলো পেতে চায়, সে নাস্তিক হলেও সেটা পকেটের মধ্যে নাস্তিকতা ঢুকাবে। একটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে তোমাদের প্রথম আলোর সম্পাদক সাহেব, যিনি এককালে নাস্তিক ছিলেন। তারপর অবভিয়াসলি তাকেও সোশ্যাল স্ট্রাকচারে ঢোকার জন্য তিনিও কিন্তু মানে তাকেও ইসলামিক কিছুটা মনোভাবাপন্ন হলো, মানে যেটাকে বলে টু জেল টু দ্য ক্রাউড তাকে হতে হয়েছে। তাকে বাধ্য করা হয়েছিল ওই যে বায়তুল মোকাররমের খতিবের পায়ে ধরে মাপ চাওয়ার জন্য, ওই যে হ্যাঁ, সেরকম প্রথম হচ্ছে। আলোর। এবং বাংলাদেশের যারা একটা মানে মেন স্ট্রিম বুদ্ধিজীবী যারা আছে অনেককেই সেটা করতে হয়েছে। সেটা ভারতের দিকে অতটা না হলেও কিছুটা তো আমি দেখেইছি। তো এই যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে রাষ্ট্র থেকে শুরু করে রাষ্ট্র একটা ধর্মকে এস্টাবলিশ করে দিল, তবে এটা করছে। সুতরাং এই জিনিসগুলো না বুঝতে পারলে আমাদের মুশকিল আছে, এবং এটা খুব কমপ্লেক্স একটা ওয়েব আমাদের মধ্যে কাজ করছে, যেটা আমরা বুঝতে অসমর্থ হই। যে কিছুটা রাষ্ট্রের চাপানো আর কিছুটা আমাদের এই যে মিথগুলো আমরা ছড়িয়ে দিয়েছি, সেগুলো আমাদের মনের মধ্যে ছোটবেলা থেকে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয় যে যার জন্য পরবর্তীকালে লোকজন আর সেই মিথ থেকে বেরোতে পারেন। এবং তারপর একটা কি মারাত্মক জিনিস হয়ে যায় যে সেই মিথটাও এত সুন্দরভাবে তৈরি, তাকে একটা খুব সুন্দর একটা জীবনের স্বপ্ন দেখায়। কারণ ইসলামে তুমি যদি দেখো যে সেখানে যে আদর্শবাদের কথা বলা আছে, যে জাস্টিসের কথা বলা আছে, যে সাম্যের কথা বলা আছে, যে গরিবদের জন্য যে একটা ওটাকে আমরা যে দিনের ধর্ম বলি, যে গরিবদের জন্য এত চিন্তা ভাবনা। তো ন্যাচারালি একটা লোক তো যখন দেখবে যে সমাজে এত ইনজাস্টিস এত ডাকছে, সেখানে একটা ধর্ম যেটা সমাজের এত দুঃখী লোকদের প্রতি ভাবনার করার চেষ্টা করছে, তো যে কেউ অ্যাট্রাক্টেড হবে। ইউ টেল মি হু উইল নট বি অ্যাট্রাক্টেড, রাইট? তো তুমি যদি ইসলামের মূলে যাও, সেখানে আমরা যদি ইসলামের অন্যান্য আমি জিনিসগুলো বাদ দিই, সেখানে যে তার যে মূল যে মানি, যে সেটা এত গরিবদের কথা ভাবছে, তো সেখানে আমার তো ধারণা যে যে কোনো সাধারণ লোক সে যদি সমাজকে দেখে যেখানে এত ইনজাস্টিস, যেখানে এত দারিদ্র্য, সে খুব নিশ্চিতভাবেই তোমার একটা এই ইসলামের প্রতি আকৃষ্ট হবে। আমি না হওয়ার কোনো কারণ দেখি না। অ্যাকচুয়ালি ইসলামের যে উদ্ভব সেটা নিয়ে সোভিয়েত রাশিয়ায় যত কাজ হয়েছে, যারা অ্যাকচুয়ালি ইসলামের উদ্ভবকে একটা শ্রেণীতত্ত্বের মধ্য দিয়ে দেখতে চেয়েছেন, তারাও দেখিয়েছিলেন যে ইনিশিয়ালি মক্কাতে যে লড়াইটা ছিল প্যাগানদের সাথে, সেই প্যাগান রিপ্রেজেন্ট করতো কিছু সুদখোর মহাজন শ্রেণী, যার জন্য ইসলাম সুদখোরের বিরুদ্ধে খুব স্ট্রং। এবং তার বিরুদ্ধে যে লড়াইটা করেছে যে সেখানকার সাধারণ বুদ্ধিজীবী জিনিসের ফলে ইসলামের যে ফাউন্ডেশনটা আছে গরিবদের পক্ষে, সেই জিনিসটা খুব খুব একটা অ্যাট্রাকটিভ ফর পলিটিক্যাল রিজন, ভেরি ভেরি অ্যাট্রাকটিভ ফর পলিটিক্যাল রিজন, যে তুমি সেখানে একটা বিশাল অংশ। সুতরাং একদিক থেকে এই যে একটা একটা অ্যাপিল গরিবদের প্রতি, সেই অ্যাপিলটা কিন্তু তুমি বাংলাদেশি বলো বা পাকিস্তান বলো বা ভারতীয় রাজনীতিতে এবং যে কোনো ইসলামী দেশের রাজনীতিতে ভীষণভাবে কাজ করে। সুতরাং একজন লোক ইসলামের প্রতি আকৃষ্ট না হওয়ার কিন্তু কোনো কারণ নেই। সে কিন্তু খুব সহজেই একটা মহান ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে বলেই সে কিন্তু যাচ্ছে। পরবর্তীকালে তার প্রবলেম যেটা হচ্ছে যে সে তার ক্রিটিক্যাল যে মাইন্ডগুলো, যে কোথায় গিয়ে ধর্মটার সাথে রাষ্ট্রের যোগাযোগ, কোথায় গিয়ে ধর্মটার সাথে একটা মিলিটারির যোগাযোগ,
সেই জায়গাটা কিন্তু সে খুব বাজেভাবে মিস করে যাচ্ছে, এবং যে জিনিসটা তারা মিস করে যাচ্ছে সেটা হচ্ছে এই যে পৃথিবীতে ওইভাবে কোনো ইউটোপিয়া স্থাপন করা যায় না, আইদার কমিউনিজম বা ইসলামিস্ট রাষ্ট্র যাই হোক না কেন, যারাই পৃথিবীতে হিস্টোরিক্যালি ইউটোপিয়া স্থাপন করতে গেছে সব জায়গাতে তারা স্বর্গরাজ্য প্রতিষ্ঠার বদলে একটা নরক রাজ্য প্রতিষ্ঠা করে ফেলেছে। তো এই ব্যাপারগুলো আমাদের ধারণা মাথায় সবসময় রাখতে হবে যে যে ইসলামের এবং হিন্দু ধর্মের যে কোনো ধর্মের একটা খুব স্ট্রং অ্যাপিল আছে, সেটা মানুষকে অনেকটা তারা মানসিক শান্তি দিতে সক্ষম। এবং সবসময় ইট ইজ নট অ্যাবাউট বিং রাইট, নট বিং অ্যাবাউট ট্রুথফুল। একটা পার্সুট অফ হ্যাপিনেস বলেও মানুষের জীবনে ব্যাপার আছে, সবাই তাদের মতো করে সুখের সন্ধানে আছে, তারাও একটা মানসিক শান্তি খুঁজছে, কারণ প্রত্যেককেই অনেক কিছু মৃত্যুর সাথে যুক্ত হয়, তাদের জীবনে অনেক সমস্যা আছে। সুতরাং তারা নিজেদের ধর্মের মধ্যে যে সুখ শান্তিটা খুঁজে পাচ্ছে সেই জায়গাটা আমাদের তাদেরকে দিতে হবে। কিন্তু তাদেরকে এটাও বুঝতে হবে যে তারা যে ধর্মের দিকে ঝুঁকে যাচ্ছে তার জন্য যেন তারা পলিটিক্যালি এক্সপ্লয়েটেড না হয়। কারণ আজকে ইসলামিক ব্যাংক খুলে বাংলাদেশে কখানা ডিগিং হয়েছে, ইউ নো দ্যাট, আই মিন, যে ইসলামিক ব্যাংক খুলে লোকজনকে হাজার হাজার কোটি টাকার ঘটনা আহ, বাংলাদেশে হয়েছে। পশ্চিমবঙ্গে সারদা চিট ফান্ডের নামে, মানে সারদা রামকৃষ্ণ মিশনের নামে লোককে বুজরুকি দিয়ে লোকেদের 12,000 কোটি টাকা মেরে দেওয়া হয়েছে। তো এই তো বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের গল্প বলছি, তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে আজকে যারা ব্যাংকাররা যারা এই 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 ইসলামের নাম নিয়ে বা পলিটিক্যাল নাম নিয়ে যে ঠকাচ্ছে, একই জিনিস কিন্তু রাজনীতিতে হচ্ছে, উই অল নো দ্যাট অ্যাকচুয়ালি। সেটাই লোকজনকে একটা ব্যাপকভাবে বুঝতে হবে যে তাদের ধর্মের দিকে ঝুঁকে পড়াটা এমন কিছু খারাপ ব্যাপার নয়। তো প্রবলেম হচ্ছে ধর্মের দিকে ঝুঁকে পড়লে তাদের ব্রেনকে ক্যাপচার করা বা তাদের ব্রেনকে ইউটিলাইজ করা ফর দ্য পলিটিশিয়ান বিকাম ভেরি ইজি, and that time you get into all kind of wrong thing, you get wrong political party, you get all the radical people, and that's become the total mess. আচ্ছা, তাহলে এটা মানে আমি যেভাবে বুঝলাম, এটা হচ্ছে এক ধরনের মব সাইকোলজি, যে মানে এক ধরনের কইয়ের তেলে কই ভাজার মতন। যেহেতু রিলিজিয়াস হতে পারলে দুনিয়াটা একটু শান্তিময় হয়, অথবা তার মানুষের লাইফটা একটু ইজি হয়, বা কারণ মেজরিটি অলরেডি রিলিজিয়াস, সেই কারণে মানুষজন আসলে এক ধরনের ধর্ম আহ, ওই ওই আপনার গ্রুপ সাইকোলজি থেকে বেরিয়ে আসতে চায় না, এবং সেটার অনেক ধরনের ইউটিলিটি আছে। এটাই তো And মানে। definitely this is the rational thing, কারণ এটা ধরো আমরা নাস্তিক হলো, আমি নিজেও তো আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখি, আমি সব জায়গায় তো নিজেকে নাস্তিক বলে পরিচয় দেওয়া সম্ভব হয় না, কারণ আমাদেরও তো জানো যে ভারত এবং বাংলাদেশের একটা সংখ্যাগরিষ্ঠ লোকজনই হচ্ছে তোমার ধার্মিক, রাইট? তো তুমি তো তো যার জন্য যেটা হয় সেটা হচ্ছে একটা মিনিমাম ধর্মাচরণ হয়তো অনেক সময় আমাদের করতে হয় টু বি ইন দ্য গ্রুপ, কারণ সেটা না করলে তুমি একদম পুরোপুরি সমাজ বিচ্ছিন্ন হয়ে তোমাকে কাটাতে হবে, সেটাও কেউ চায় না, কেন কাটাবে সে? তো এই প্রবলেমগুলো আছে। এখন ঘটনাটা যেটা হচ্ছে সেগুলো এমন কিছু বাজে ব্যাপার বলে আমি মনে করি না। যেটা মেজর সমস্যা সেটা হচ্ছে এই যে সংখ্যাগরিষ্ঠ লোক যারা ধর্মে ধার্মিক হয়েছে, দে ফেল টু রিকগনাইজ, যে তারা এটা বুঝতে পারে না যে তাদের ধর্মীয় অনুভূতিটাকে কিভাবে রাজনীতি এবং বিভিন্ন লোকজন খুব বাজেভাবে ইউটিলাইজ করতে পারে, দ্যাট গোজ ভেরি মাচ এগেনস্ট দেম, এবং সেটাই কিন্তু সর্বত্র হয়। এবং যার ফলে যেটা দাঁড়ায়, দেখো ধর্ম একটা ইন্টারপ্রিটেশনাল জিনিস, কারণ সেখানে ভালো খারাপ তুমি, ইনফ্যাক্ট ফর মি ইটস ইটস অ্যাবসলিউটলি নাথিং, কারণ এগুলো সব মধ্যযুগে লেখা হয়েছে, সে কোরআনই বলো, বেদ বলো, আর বাইবেলই বলো না কেন, এগুলো যেমনভাবে খুশি তেমনভাবে ব্যাখ্যা দেওয়া যায়। অতএব এটাতে কি ভালো আছে না খারাপ আছে এই নিয়ে মানে আলোচনা করাটা আমার মনে হয় খুব বাজে একটা সময় নষ্ট, কারণ এ দিয়ে অনেক কিছুই করা যায়। কিন্তু যেটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার যে একটা লোক যখন ধার্মিক হয়ে যায়, তাকে তুমি বাইবেল বা কোরআনের যা ব্যাখ্যা শোনাবে সে সেই ব্যাখ্যাটাই তাতে বিশ্বাস করা শুরু করবে। এবং ফলে যদি সে যদি বাজে একটা লোকের হাতে পড়ে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ জঙ্গিদেরই কিন্তু একটা র্যাডিক্যালাইজেশন হয়েছে খুব ভুলভাল ধর্মগুরুদের হাতে পড়ে, এই জঙ্গি হওয়ার কিন্তু সম্ভাবনাটা খুব সাংঘাতিকভাবে তৈরি থাকে, কারণ তার মনের মধ্যে সেই ক্রিটিক্যাল মাইন্ডটা জমা হয়নি, সে ধর্মবাদ এর ইতিহাসটা কিন্তু জানেনি, ফলে সে হি ক্যান বি ফলিং এ ভিকটিম ভেরি কুইকলি, বিকজ তার মনের যে ব্যারিয়ারগুলো, কমন যে ব্যারিয়ারগুলো থাকে, রেশনাল যে ব্যারিয়ারগুলো থাকে, সেগুলো কিন্তু নেই বোঝার জন্য যে সে কি কি খারাপ কাজ হতে পারে। এবং আমি অনেকগুলো ইন্ডিভিজুয়াল স্টাডি তোমাকে করে বলছি, বিশেষ করে আমেরিকার দিকে যারা সন্ত্রাসবাদের যে দুটো কেস আমি দেখলাম, যে মেজর নাদের বা এদের যে কেসটা হলো, বা তোমার ফোর্ট রেডেলের শুটিংটা হয়েছিল, সেখানেও একই ব্যাপার, যে তার মতো একটা লোক যে একটা মাস্টার ডিগ্রি করেছে সাইকোলজিতে, সে কি করে, ভেবে দেখো একটা লোক মাস্টার ডিগ্রিতে সাইকোলজি করেছে, তার মাইন্ডটা কি করে একটা ভিকটিম হতে পারে ইন দ্য হ্যান্ড অফ এ রিলিজিয়াস র্যাডিক্যাল, রাইট? আলটিমেট কেস এটা। তো সেটা তো মেজর নাদের কেসটা যেটা বুঝলাম যে যে বেসিক্যালি কি হয়েছে না, তা সে
এই একই ব্যাপার, কিন্তু সে অ্যাকচুয়ালি এখানে সোশ্যাল ইউটিলিটিটা উল্টোভাবে কাজ করেছিল, কারণ সে ছোটবেলা থেকে একটা ধার্মিক পরিবারে মানুষ হয়েছে। তারপর যেটা হয়েছে, এখানে যখন সে বিয়ে করেছে, অবভিয়াসলি তার ওয়াইফ একটু মডার্ন, সে তার ওয়াইফ মেলাতে পারেনি, তারপর তাদের একটা ছেলের জন্ম হয়েছে, তারপর তার বউ আর ছেলে তাকে ছেড়ে চলে গেছে, খুব সিম্পল কেস। তো অবভিয়াসলি তার একটা মনে একটা ডিউরেসের মধ্যে দিয়ে যাচ্ছিল যে এই আধুনিক সমাজের জন্যই তার জীবনের এত বিপর্যয়। ফলে সে ইসলামকে আরো বেশিভাবে আঁকড়ে ধরে, যদিও ছোটবেলায় হয়তো সে অতটা ইসলামিক ছিল না, এবং ক্রমাগত সে একজন জঙ্গি শিক্ষকের হাতে পড়ে আস্তে আস্তে পুরোই জঙ্গি হয়ে যায়। এবং ভেবে দেখো, সে একজন আমেরিকান মিলিটারিতে সাইকোলজিস্ট, মানে প্রফেশনাল সাইকোলজিস্ট ছিল। তো এই যে কেসগুলো হচ্ছে, এই কেসগুলো হতে সবার সময় আমাদের এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার, যে ধর্মকে যখনই আমরা একটা মানসিক আশা ভরসার স্থল হিসেবে মানুষ গ্রহণ করছে, মানুষকে একটা কম্প্যাশনেট বা ভালোবাসার স্থান হিসেবে গ্রহণ করছে, একটা মানুষ সুখের সন্ধান করছে, সেই 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 উইকনেসটাই কিন্তু কাজে লাগাচ্ছে কিছু ধর্মীয় গুরু, কিছু এই এই যাদের জঙ্গি গুরুরা। তারা জানে এই জায়গাটা, যে লোকজন এই এই সুখের সন্ধানে আসছে, লোকজনের মনে যে অশান্তি আছে তার সন্ধানে আসছে, সেই জায়গাটাকে কিন্তু তারা, এই উইক পয়েন্টটাকে তারা ইউটিলাইজ করছে ফর 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 দ্যার ওন বেনিফিট। তো এই ব্যাপারটা আমাদের সতর্ক থাকতে হবে, এবং আমার ধারণা প্রতিটা আহ, বাবা মারই সতর্ক থাকা উচিত, যে আজকে যেভাবে চারিদিকে ইন্টারনেটে জঙ্গি প্রচারকরা চড়ে বেড়াচ্ছে, যে তাদের ছেলেরা যেন এর ভিকটিম না হয়। আমি এটা নিয়ে আমার ফেসবুকে আমি বারবার করে লিখছি, এবং আমি আমাদের উদ্দেশ্যে বারবার করে লিখছি, কারণ আমি জানি যে তাদের বাবা মারা অনেক সময় খুব উদ্বেলিত হয়, যে ছেলে খুব বেশি ধার্মিক হলে তারা খুব খুশি হয়। এটা এটা আই থিঙ্ক এভরিবডি নোজ। তো বাংলাদেশে এটাই হয়েছে গত হ্যাঁ, আপনার কিছুদিন ধরে। এবং সেই সময় তারা যদি একটা, যদি এই চেক না করে, যে এই 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 ধর্মের সন্ধানে গিয়ে খুব হাই চান্স আছে যে তারা যে কোনো জঙ্গি একজন ধর্মগুরুর পাল্লায় পড়ে কিন্তু বন্দুক নিয়ে সিরিয়ায় পালাবে, কারণ তাদের মনের যে র্যাশনাল ফ্যাকাল্টি, যে ক্রিটিক্যাল ফ্যাকাল্টি, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। সে এত বেশি কতগুলো ফ্রেমওয়ার্কের উপর নিজেকে বেঁধে ফেলবে, ধর্মীয় ফ্রেমওয়ার্কের মধ্যে, তার যে র্যাশনাল ফ্যাকাল্টিগুলো, এটা তো খুব একটা সহজ ব্যাপার যে সিরিয়ায় গিয়ে সে কিভাবে বাঁচবে না বাঁচবে, রাইট? তো সেই সব সহজ বুদ্ধিগুলো তার লোপ পেতে থাকবে আস্তে আস্তে। তো এই যে হিপনোটিক জায়গাটা রিলিজিয়ানের, এই জায়গাটা থেকে বা আমার মতে সবসময় সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু তাদের ছেলেমেয়েরা যে কোনো মুহূর্তে জঙ্গি হওয়ার একটা মারাত্মক চান্স আছে। বিকজ রাইট নাও দ্য বিগেস্ট প্রবলেম ইজ যে, দেখো, জীবনের তো আলটিমেটলি কোনো পরম উদ্দেশ্য নেই। এবার তাকে একটা হঠাৎ করে বলে দেওয়া হলো যে, দেখো ভাই, তুমি একটা সিরিয়ায় গিয়ে একটা মহান উদ্দেশ্য স্বাধীন করবে, যে তুমি সিরিয়ায় গিয়ে শহীদ হয়ে একটা বিশাল বড় সমাজের জন্য, জন্য, ধর্মীয় কারণে বিরাট বিরাট একটা কাজ করবে, বিরাট বড় শহীদ হবে। লোকের কাছে অ্যাট্রাকটিভ, কারণ সে জীবনের প্রথম 20টা বছর বা 21টা বছর একটা নাচ গান খাওয়া পিনার মধ্যে বড় হয়েছে, জীবনে কোনো উদ্দেশ্য খুঁজে পায়নি। হঠাৎ করে তার মধ্যে যদি একটা জীবনের উদ্দেশ্য আর তার সাথে আর একটা AK-47 ধরিয়ে দেওয়া যায়, নাথিং মোর ডেঞ্জারাস দ্যান দিস। হঠাৎ করে সে একটা জীবনের উদ্দেশ্য পেয়ে যায়। এটা খুব মারাত্মক ব্যাপার, কারণ আমি দেখেছি যে যারা ধর্মের মধ্যে এবার মাকে পুড়ে চেপে, হঠাৎ করে তাদের মনে হয়েছে যে আগে তাদের জীবনের ঠিক একটা উদ্দেশ্য খুঁজে পাচ্ছিল না, কারণ কিছুটা মেয়েদের পেছনে ছোটে, কিছুটা ডাকের পেছনে ছোটে, কিছুটা খাওয়া দাওয়ার পেছনে ছোটে, আলটিমেটলি তো মানুষ তাদের অনেকটা ইয়ে হয় না, স্যাটিসফাইড হয় না। তো হঠাৎ করে সে একটা ইসলামের মতো বা একটা কোনো একটা রিলিজনের মধ্যে এসে সে হঠাৎ করে আবিষ্কার করলো যে এখানে বেশ একটা মহান একটা কাজ করার একটা সুযোগ পেয়ে গেছে। এবার তার সাথে তুমি তাকে একটা বন্দুক দিয়ে যাও, হি উইল বি ভেরি ডেঞ্জারাস পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। এবং সেটাই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি, যে আমেরিকান তরুণদের মধ্যেই বলো, ইউরোপিয়ান তরুণদের মধ্যেই বলো, বা বাংলাদেশের তরুণদের মধ্যেই বলো, একটা সংক্রামিত রোগের মধ্যে যাচ্ছে, যে যেখানে তারা হঠাৎ করে একটা জীবনের উদ্দেশ্য পেয়ে গিয়ে, তার সাথে একটা বন্দুক পেয়ে গিয়ে মারাত্মক একটা মানে সমাজকে একটা মারাত্মক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। কথার একটা ইন্টারেস্টিং আপনার কথার একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে যে ওই যে আপনি খানিক একটু পিছায় যে আমেরিকায় যে বললেন যে আমি নামটা ভুলে গেছি, সে প্রথম জীবনে খুব একটা ধার্মিক ছিল না, কিন্তু সে যাকে বিয়ে করেছে তার সাথে তার এক ধরনের কালচারাল এক ধরনের ডিসএগ্রিমেন্ট হচ্ছিল, এবং হুম। যখন তার বিবাহ বিচ্ছেদ হয় বা তার স্ত্রী এবং সন্তান চলে যায়, সে যে মানসিক ব্যথা, এটাকে সে সহ্য করতে পারে নাই, এবং সেটার জন্য সে অ্যাকচুয়ালি তার মাথার ভিতরে এক ধরনের র্যাশনালাইজেশন করছে, এবং সে আধুনিক জীবনকেই দায়ী করছে, হ্যাঁ, এবং দায়ী নিশ্চয়ই করার সেটা তো। পরে সে আহ, এটার অপোজিট হিসেবে তার ভিতরে যে রিলিজিয়াস যে আপনার কিন্ডলিংটা ছিল, এটাকে সে জাগায় তুলে হি বিকেম মোর রিলিজিয়াস, মানে মানুষের ভিতরে রিলিজিয়াস
ইভেন সে যদি রিলিজিয়াস আপব্রিঙ্গিং খুব বেশি নাও থাকে, তাও কিন্তু ওই যে বীজটা তার ভিতর যদি থেকে যায়, ইট ক্যান ওয়ান ডে বিকাম সিরিয়াসলি হ্যাঁ, না, আমি আমি রাইট তোমাকে একটা কন্ডিশনে। খুব ইন্টারেস্টিং এক্সাম্পল দিচ্ছি, যে গুলশানের যে জঙ্গিরা ধরা পড়লো, এরা তো সবাই একটা ওয়েল টু ডু ফ্যামিলি থেকে, তুমি মানবে যে তারা প্রত্যেকে একটা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির মতো একটা পাবলিক ইউনিভার্সিটি অ্যাবসলিউটলি, গেছে, হ্যাঁ। বাবা মা টাকা দিয়েছে, রাইট? এখান থেকে তারা হঠাৎ করে জঙ্গি গেল। একই জিনিস কিন্তু আমরা 70-এর দশকে পশ্চিমবঙ্গের নকশালাইট মুভমেন্টে দেখেছি। যারা নকশালাইট ছিল প্রত্যেকেরই বাবা মা মোটামুটি একটা ওয়েল টু ডু ফ্যামিলি থেকে আসে ছেলেমেয়ে, হঠাৎ করে তারা জঙ্গি হয়ে গেল একটা সমাজ পরিবর্তনের জন্য। তো আমি 70-এর দশকে পশ্চিমবঙ্গে যে নকশালাইট মুভমেন্টটা যেটা দেখেছি, একই ব্যাপার, কিছু ব্রিলিয়ান্ট ছেলে যাদের বাবা মা ওয়েল টু ডু ফ্যামিলি, সেখান থেকে হঠাৎ করে তারা বন্দুক ধরে নেমেছিল সমাজকে পরিবর্তন করতে। বাংলাদেশেও আমি কিন্তু একই জিনিস দেখতে পাচ্ছি যে এটা করতে, তাহলে এর একটা কিন্তু বড় কারণ তুমি দেখো, যে 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 ছেলেগুলো আগে গুলশানে জঙ্গি হয়েছে, ইকুয়ালি আগে যদি বাংলাদেশের কমিউনিস্ট মুভমেন্ট স্ট্রং থাকতো, যেখানে আগে কমিউনিস্টরাও ঠিক ওরকম ব্যাকগ্রাউন্ডের, ওরকম ডিসফ্র্যাঞ্চাইজড লোকজনকে ধরে এনে কমিউনিস্ট বানাতো, হয়তো জঙ্গি না, অনেক ক্ষেত্রে তারা পলিটিক্যাল অ্যাক্টিভিস্টই হতো। সেটা তো বাংলাদেশে বহুদিন ধরে হয়েছে, যে অনেক বড়লোকের ছেলেমেয়েরা আস্তে আস্তে ডিসফ্র্যাঞ্চাইজড হয়ে তারা কমিউনিস্ট মুভমেন্টে যোগদান করেছে। তো সেই 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 ঘটনাগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে, যে যে ছেলে মেয়েগুলো বড় হচ্ছে তারা একটা এই বৃত্তের মধ্যে বড় হয়ে তারা কিন্তু সমাজের এই এই দুর্নীতি, অসাম্য, অত্যাচারগুলোকে খুব চোখের সামনে থেকে দেখতে পাচ্ছে। অ্যান্ড দে আর সিইং যে দে হাউ হলো দেয়ার লাইফ ইজ, রাইট? তো সেখানে একটা মানুষের জীবনে তো ওটা একটা এই প্রশ্ন আসবে যে আমি এই ফাঁকা জীবন কেন কাটাবো? আলটিমেটলি হি মে নট ফাইন্ড স্যাটিসফ্যাকশন ইন ফাইন্ডিং যে সে যেভাবে খাচ্ছে দাচ্ছে একটা ওয়েলদি লাইফস্টাইল লিড করছে, তার মধ্যে তার মনে হতেই পারে যে সে তার জীবনের উদ্দেশ্যকে খুঁজে পেতে ব্যর্থ হচ্ছে। তাই জন্য কেউ কমিউনিস্ট হয়েছে, কেউ ধরো ইসলামের দিকে যোগ দিচ্ছে, তাদের মনে হয়েছে যে তারা ওইটা করলে একটা মহান কাজের দিকে যাবে, তাই তারা মনে করছে যে এই জীবনটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা মহান কাজের দিকে তারা উৎসর্গ করতে পারবে। মানে সুতরাং এই যে তাদেরকে যেটা পারপাস যেটা দেওয়া হয়। অ্যাবসলিউটলি সেন্স অফ পারপাস দেওয়াটা, এবার এবার এটাই সমস্যা হচ্ছে, যেটা নিয়ে আমি অভিজ্ঞদের সাথে আগে খুব কথা বলেছিলাম, কারণ এই জিনিসটাও কিছু নতুন নয়। অ্যাকচুয়ালি এটা তুমি যদি 19th সেঞ্চুরি ইউরোপিয়ান দর্শন যদি তুমি ফলো আপ করো, যে সময় নিৎসের সাথে হেডগার্ডের যে বিতর্কগুলো হয়েছে, এটা কিন্তু পুরো এই বিতর্কটা এটা নিয়ে ছিল, যে ঠিক আছে ঈশ্বর তো নয় মরিল, কিন্তু মানুষকে তো একটা পারপাস দিতে হবে, রাইট? সেটা হেডগার্ড বলছেন, যে তাহলে তুমি মানুষকে তুমি পারপাসটা দেবে কি করে? ইউ হ্যাভ টু স্টিল গিভ অ্যান অল্টারনেটিভ পারপাস, এবং সেই পারপাসটা দিতে যদি আমরা নাস্তিকরা যদি ব্যর্থ হই, বা আমরা বলছি একটা ধর্ম বাজে, কিন্তু আমরা তো মানুষকে কি সেরকম একটা অল্টারনেটিভ স্ট্রং পারপাস দিতে পারছি, যার জন্য তারা এই এই ধরো এই ধরনের সুকুমারমতি ছেলেপেলেরা তাদের জীবনকে ব্যর্থ করে তারা এসে সেকুলারিজমের কাজে লাগবে? আমার মনে হয় না এই জায়গাটা তৈরি হয়েছে বলে। তো এই জায়গাটা বুঝতে হবে যে একটা জিনিসের ক্রিটিসিজম করা খুব সহজ, ধর্মের ক্রিটিসিজম করা খুব সহজ, কিন্তু ধর্ম যেভাবে মানুষের মনে একটা সেন্স অফ পারপাস দিয়েছে, আমরা যদি একটা অল্টারনেটিভ মুভমেন্ট তৈরি করতে না পারি, যেখানে একদম ছোটবেলা থেকে, বা অ্যাটলিস্ট অন্তত মানে যেটা আমরা বলি একটা ইমপ্রেশনেবল এজ, মানে টিন এজ থেকে লোকজনের মধ্যে যদি একটা সেন্স অফ পারপাস না দিতে পারি, তাহলে কিন্তু তার পক্ষে এটা খুব সহজ যে সে একটা ধর্মীয় ভাবধারার দিকে চলে যাবে। আমি আমি অল্টারনেটিভ বলছি, ধরো যারা মানবাধিকার নিয়ে লড়ে, সেটা একটা জীবনের সেন্স অফ পারপাস হতে পারে। কেউ অনাথ আশ্রম খোলে, কিছু গরিব ছেলে মেয়েকে বড়লোক, কিছু গরিব ছেলে মেয়েকে পড়াশোনা করানোর চেষ্টা করে, সেটা একটা মানুষের জীবনের পারপাস হতে পারে। তো এইরকম যে বিভিন্ন রকম ছোট 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 পারপাস, যে কেউ অন্ধের জন্য কাজ করে যাচ্ছে, কেউ বাংলা ভাষার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে, এই যে সেন্স অফ পারপাস, এই আমাদের অ্যাথিজম কিন্তু এই সেন্স অফ পারপাসটা দেয় না, এটা ভুলে যেতে হবে, কারণ অ্যাথিজম মানে হচ্ছে যে ল্যাক অফ অ্যাবসলিউটিজম। তো সুতরাং অ্যাথিজম ইটসেলফ ইজ নট এ কমপ্লিট লাইফস্টাইল গাইড, এইটা আমরা যেন ভুলে না যাই। আমাদের যদি কমপ্লিট লাইফস্টাইল গাইড নিয়ে আসতে হয়, তার সাথে আমাদেরকে হিউম্যানিজমকেও অ্যাড করতে হবে, যেখানে আউট অফ হিউম্যান কম্প্যাশন কেউ পথের শিশুদের জন্যই কাজ করুক, মানবাধিকারের জন্যই কাজ করুক, যে কাজগুলো ধর্মীয় লোকেরা করে থাকে, এই এই সেই সেই সমাজসেবামূলক কাজগুলো করতে হবে, কারণ কি তাতে লোকজনের মনে একটা সেন্স অফ পারপাস জাগবে, যে না, সেন্স অফ পারপাসের জন্য আমার ধর্মের দিকে দেখার দরকার নেই, ইট ইজ ভেরি ইন্ডিপেন্ডেন্ট, বিকজ ইট ইজ ইনগ্রেন্ড ফিলান্থ্রফি দ্যাট ইজ বায়োলজিক্যালি ইনগ্রেন্ড ইন এভরিবডি। এই ব্যাপারটা না আসলে মুশকিল আছে। আমার আমার ধারণা সেই একটা জায়গাতে আমাদের মুক্তমনা আন্দোলন এবং আমাদের যে নাস্তিকদের আন্দোলনটা ব্যাপকভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি এই জিনিসটা ধরতে, যে আমাদের লোকজনের মধ্যে আমরা একটা অল্টারনেটিভ সেন্স অফ পারপাস কিন্তু আমরা দিতে পারি। আমি জানি না তুমি কিভাবে ভাববা, আমি কিন্তু এইভাবে ব্যাপারটাকে ভাবছি। না, আসলে এটা আমাদের প্রবলেমের শুরু থেকে প্রবলেমটা ছিল। আমি কখনোই এথিজম, আমাদের যে এথিজম, ওইটাকে কখনোই আমরা আসলে এন 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 গেম হিসেবে আমরা কখনোই বিবেচনা করি না। আমি তো পার্সোনালি করি নাই। আমরা যখন ধরেন 10 বছর আগে বাংলাদেশের
যে আপনার ব্লগ অঞ্চলে এই যে এথিজম রিলেটেড যে সমস্ত চিল্লাপাল্লা যেটাকে বলি আমরা শুরু করছিলাম, সেটা মেইন পারপাসটা ছিল টু ব্রিং অ্যাটেনশন টু হোয়াট উই আর ট্রাইং টু সে, মানে ফাস করা আর কি, যে আমরা একটা কথা বলতে যাচ্ছি। এবং দ্যাট ওয়াজ ওয়ান থিং। দ্য আদার থিং ওয়াজ ওই মুহূর্তে বাংলা ব্লগ, কারণ ইট ওয়াজ কোয়াইট নিউ, বাংলা ব্লগিংয়ের যে আপনার ট্র্যাডিশন বা ট্রেন্ডটা ওটা কমপ্লিটলি নিউ ছিল। এবং আমরা চোখের সামনে দেখতে পাচ্ছিলাম যে অসম্ভব দ্রুততায় ওই পুরো অঞ্চলটা দখল হয়ে যাচ্ছিল ইসলামিস্টদের হাতে, বাংলাদেশের অঞ্চল তো বাংলা ভাষায় বাংলাদেশ সাইডটাতে। তখন আমাদেরকে উই হ্যাড টু বাউন্স ব্যাক, এবং বাউন্স ব্যাকের একটা মেথড ছিল, সায়েন্টিফিক তো ছিল, ধরেন মুক্তমনা যে সমস্ত লেখাটাকে হতো, বাট দ্যার ওয়াজ অ্যানাদার ওয়ে অফ কাইন্ড অফ খুব স্ট্রংলি আপনার মিলিটেন্ট এথিজম যেটাকে বলে আর কি, সেটা আমরা করছিলাম। কিন্তু তার মানে এই না যে উই আর গোয়িং টু কন্টিনিউ ডুইং দ্যাট ফর এভার ইন আওয়ার লাইফ। আমাদের মধ্যে অনেকে এখন আর ওটা করছে না। আমি পার্সোনালি আমার মনে করি যে সেই পর্যায়টা আমাদের এখন উত্তীর্ণ হয়ে গেছে, মানুষ এখন জানে নাস্তিকতা সম্পর্কে, আমাদের কথা মোটামুটি বুঝে যে আমরা আসলে কন্টেন্টটা কি। দেন উই শুড হ্যাভ মুভড টুয়ার্ডস দ্য গ্রেটার গোল উইচ ইজ দ্য হিউম্যানিজম, যেটা আমি পার্সোনালি এখন পার্সু করতেছি। যেমন আমি এখানে ব্রিটিশ হিউম্যানিস্টের মেম্বার, ব্রিটিশ হিউম্যানিস্টদের যে সমস্ত প্রোগ্রাম আছে সেগুলা স্টাডি করি। স্কুল লেভেলে এডুকেশনে সেক্টরে হিউম্যানিজম কীভাবে ইনক্লুড করা যায় সেটার জন্য ব্রিটেনের কাজ করতেছি, কিন্তু কাজ করা সম্ভব হবে আমি জানি না। আই থিঙ্ক এ ধরনের অনেকগুলো এলিমেন্ট নিয়ে আমরা আসলে কাজ করতে পারি। আপনি আপনি ঠিকই বলছেন ওই অ্যাঙ্গেল থেকে আর কি। বাট আমার সবসময় মাথায় ছিল যে আমরা তো একটা জিনিস ভাঙতেছি, কথার কথা আমরা অ্যাটলিস্ট আমাদের মনে ভাঙতেছি যে ধর্মকে ভেঙে টুকরা টুকরা করতেছি, বা সেখানে যে ভয়েডটা ক্রিয়েট হবে সেটাকে ফুলফিল করার জন্য সামথিং বেটার, সামথিং অল্টারনেটিভ, বাট জেনারেল পিপল যেটাকে রিলেট করতে পারবে। দ্যাটস কারেক্ট। এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি, যেটা লোকে বুঝতে পারে না। আমি খুব সিম্পলভাবে বলি যে ধর্ম কিন্তু আমাদের সবার আছে, আমাদের যারা নাস্তিক আছে। এবং ধর্মটা কেমনভাবে আছে আমি বলে দিই, যে আমরা কিছু কিছু জিনিসে বিশ্বাস রাখতে হয়। যেমন আমি যেটা আমার মানে ওভার দ্য টাইম বাই মিস্টেক অর লেটস সে বাই কমিটিং মিস্টেক, বিভিন্ন ভুল করে আমি যেটা বুঝেছি যে যে জীবনে সৎ থাকা দরকার, হ্যাঁ, কঠোর পরিশ্রম করা দরকার, বুদ্ধিটা মাথাটা খোলা রাখা দরকার। এগুলো যদি না থাকে আমি দেখেছি যে লাইফ ক্যান বি ভেরি ভেরি ডিফিকাল্ট। ইনফ্যাক্ট জীবনে বেঁচে থাকাটাই খুব একটা কঠিন একটা জায়গার মধ্যে চলে যেতে পারে। তো সেই জায়গাটা কিন্তু আমি বলবো আমার কাছে কিন্তু কোনো কোনো ধর্মগ্রন্থ দেয়নি। এটা আমি খুব ঠেকে শিখে বুঝেছি যে এইভাবে চললে তুমি লাইফে একটা বেটার জায়গায় তুমি পৌঁছাতে পারবে। বিকজ এগেন সেই সোশ্যাল ইউটিলিটি প্রশ্ন, যে এই জিনিসগুলো যদি তুমি ফলো করো। আমি যে সোসাইটিতে থাকি, যে সোসাইটিটা লেটস একটা টেকনো বিজনেস সোসাইটি, যেখানে তুমি নিজেও টেকনো বিজনেস সোসাইটির মেম্বার অ্যাজ এ প্রফেশনাল, যে দেখবে যে যে তোমার একটা ভ্যালুয়েশন হচ্ছে যে হাউ মাচ পিপুল ক্যান ট্রাস্ট ইউ বাই গিভিং ইউ সার্টেন অ্যাসাইনমেন্ট, রাইট? যে আরিফুরকে আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দেখি যে সে 2 দিন বা 3 দিন যে কথা দিয়েছে 3 দিনের মধ্যে ডেলিভার করতে পারে কিনা। তা এই যে জায়গাটা তোমাকে কেউ একটা স্কোপটা দিল, এবং তুমি চেষ্টা করবে, তুমি যদি সেখানে 3 দিনে করার কথা তুমি 2 দিনে জিনিসটা তোমার কাজটা করে চেষ্টা করবে যে তোমার চাকরির জায়গায় তোমার দামটাকে বাড়াতে, টু প্রুভ দ্যাট ইউ হ্যাভ এ হায়ার সোশ্যাল ইউটিলিটি। এটাও কিন্তু একটা ধর্মের মধ্যে পড়ে। আমি কিভাবে পড়ে আমি বলছি, যে এই জিনিসগুলো করতে গেলেই কিন্তু একটা সার্টেন পয়েন্ট ইউ স্টার্ট বিলিভিং যে যে তোমাকে একটা লেভেলে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, একটা লেভেলে সৎ থাকতে হবে, একটা লেভেলে বুদ্ধি খাটাতে হবে, একটা লেভেলে পরিশ্রম করতে হবে, নাহলে কিন্তু তুমি ওই লেভেলটা অ্যাচিভ করতে পারবে। দ্যাট বিকাম ইউর রিলিজন বাই ডিফল্ট। বাট পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইজ দ্যাট ইউ নট ওয়ান্ট টু গো বিয়ন্ড দ্যাট। তোমার এর বাইরে আহ, যাওয়ার প্রয়োজনই পড়ে না। যদি তুমি মিনিমাম কতগুলো ফান্ডামেন্টাল পিলারগুলোকে ফলো করো, অটোমেটিক্যালি ইউল বি এবল টু ডিরাইভ দ্য রেস্ট অফ দ্য স্টাফ, দ্য গুড থিং দ্য রিলিজন ইজ টকিং অ্যাবাউট। আমাদের ওই জায়গাটাতে লোকজনকে বোঝানো উচিত যে দেখো ভাই, তুমি যদি অটোমেটিক্যালি এই জিনিসগুলো ফলো করতে থাকো, এই যে বিশ্বাস, যে সততায় বিশ্বাস রাখা, কঠিন পরিশ্রমে বিশ্বাস রাখা, বুদ্ধিমত্তায় বিশ্বাস রাখা, সেটাই কিন্তু তোমার জীবনের একটা নিজস্ব ধর্মের তৈরি করবে তোমার জন্য, যার জন্য তুমি আস্তে আস্তে তোমাকে অন্য ধর্মের দিকে তোমাকে যেতে হবে না। তো এই তুমি যেটা বললে যে এই ভয়টা, যেটা আমি খুব ভয় পাই, যে লোকজন ভাবে যে মানে নাস্তিক হয়ে গেলে তার লাইফে তো আবার কী থাকলো, তার একটা কোনো লাইফস্টাইল পাবে না, তার একটা এথিক্স থাকবে না, নৈতিকতা থাকবে না। এই জিনিসগুলো যাতে না আসে সেটাই বোঝাতে হবে যে দেখো। এবং এই জন্য আমি মনে করি যে আমরা যারা নাস্তিক, আমাদের সৎ থাকার দায়িত্বটা, আমাদের কঠিন পরিশ্রম করে জীবনের একটা জায়গায় পৌঁছানোর দায়িত্বটা অন্যদের থেকে অনেক বেশি। কারণটা কি? কারণ লোকে তোমার যতটা না তোমার লেখা পড়ে উৎসাহিত হবে, তার থেকে
তুমি লাইফে একটা সাধারণ মানুষের জন্য বা তোমার পেশাদারি জগতে কি অ্যাচিভ করলে সেটাও কিন্তু একটা লোকে দেখে, যে তাহলে বুঝবে যে না ঠিক আছে এই লোকটা যে লাইফস্টাইল লিড করেছে, বিকজ ইউ হ্যাভ টু সেট অ্যান এক্সাম্পল বাই ইয়োর সেলফ, যে ঠিক আছে যে তোমাকে দেখেই যাতে লোকে উৎসাহিত হতে পারে। তো সেই জায়গাটা থেকে যদি লোকজন সরে যায় তাহলে মুশকিল আছে, কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে যে লোকে যতটা না তোমার কথাকে বিশ্বাস করবে তার থেকে তোমার কাজকে বিশ্বাস করবে অনেক বেশি। আমি আমি তো আমি আসলে কি বলবো, আমি একটা ব্লগ লিখছিলাম অনেক অনেক কাল আগের কথা, আজকের থেকে বোধহয় 5 বছর আগের কথা। হুম। এবং এটা নিয়ে খুব সিরিয়াস নাড়াচাড়া হয়েছিল। খুব ছোট্ট সিম্পল ব্লগ, আমি বলছিলাম যে একজন নাস্তিকের জীবনে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং এটা নিয়ে খুব মানে নাড়াচাড়া, কারণ না হচ্ছে না, সেটা তো অ্যাবসলিউট টু, অ্যাকচুয়ালি ইফ ইউ গো বাই দ্য স্ট্যাটিস্টিক, দেখো আমি তো বিজনেস লেয়ারে কাজ করি, তো অবভিয়াসলি আমি প্রতিটা সপ্তাহে বেশ মানে কোম্পানির যারা মানে সিইও ফাউন্ডার বা ইনভেস্টর লেভেলের লোকজনের সাথে আমার প্রচণ্ড ওঠা বসা। তো আমেরিকা বা ইউরোপে যারা সফল লোক তাদের একটা বড় অংশই কিন্তু নাস্তিক এবং ভীষণ রকমের পড়াশোনা করা দার্শনিকও। তারা তাদের যদি কেউ কেউ ঈশ্বরভক্ত হয়েও থাকে কিন্তু তারাও সেই অর্থে স্পিরিচুয়াল, দে আর নট লাইক রিলিজিয়াস পিপল অ্যাট অল, বিকজ দে হ্যাভ টু বি রেশনাল, কাম অন। ইফ ইউ আর মেকিং এ লেটস এ ডিসিশন অফ ইনভেস্টমেন্ট এভরি টাইম ইন এ বিজনেস, কি হচ্ছে প্রতিটা মুহূর্তেই আমরা সবসময় একটা ইনভেস্টমেন্ট করে চলেছি, রাইট? সেটা নিজের কোম্পানির মধ্যে হোক কোম্পানির বাইরেই হোক, একটা না একটা ইনভেস্টমেন্ট ড্রাইভ থাকে এবং তার সবসময় আমরা একটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট পেতে চলেছি, এবং কিন্তু আমাদের ওটা অ্যানালিসিস করতে হয় এবং সেটা খুব কমপ্লেক্স ব্যাপার, এবং সুতরাং সে যদি তার মাইন্ড যদি র্যাশনাল না হয় সে তো জিততে পারবে না। সো খুব তুমি যেটা বলছো এটা তো মানে প্র্যাকটিক্যালি একটা লোককে যদি তার প্র্যাকটিক্যাল লাইফে উঠতে হয়, সেটা নিয়ে আমি বহুবার লিখেছি যে তার জন্য নাস্তিকতা ক্যান বি ভেরি ওয়েল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা মনে রাখতে হবে সেটা কিন্তু ভারত বা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে শত্রু নয়, কারণ বাংলাদেশ এবং ভারতের যেটা বিজনেস ক্লাস সেটা কিন্তু খুব মানে ভীষণভাবে ধার্মিক, সেটাও আমি আগে থেকে বলে দিচ্ছি তোমাকে। মানে কারণ ওই অঞ্চলটাতে আপনার ওই যে আপনার পুঁজি, যে সেটার যে চরিত্র এবং সেটার যে ট্রেডার মেকানিজম, ট্রেডার সেটা ট্রেডার আপনার সেটা একটা মডার্ন না। ভীষণভাবে ট্রেডার। না, সেটা ট্রু, এবং সেটার জন্যই মুক্তমনাতে আমি আরেকটা প্রবন্ধে লিখেছিলাম যে আজকে অভিজিৎ বা আমাদের মুক্তমনার যে আন্দোলন সেটা অনেকটা ভরসে গিয়ে ডালার একটা বড় কারণটা হচ্ছে এই যে ইউরোপে যে র্যাশনালিজম এসেছিল, দ্যাট র্যাশনালিজম ওয়াজ আউট অফ এ নিড অফ ক্রিয়েটিভিটি, আউট অফ এ নিড অফ ইনোভেশন। আজ বাংলাদেশ বা ভারতের যেটা একটা খুব বাজে ব্যাপার সেটা হচ্ছে সেখানে যে একটা ইন্ডাস্ট্রি চলছে সেটা রিসেন্টলি কিছুটা হয়তো পথ বদলেছে, কিন্তু ফর লং টাইম ইউ ডোন্ট নিড ইনোভেটিভ পিপল। আমি এমন এমন হয়েছে, আমি আমি গত সপ্তাহের আগের সপ্তাহে আমি ভারতে ছিলাম, সেখানে একটা কোম্পানি ভিজিট করছি যেটাতে কোম্পানিতে এটাই প্রায় কয়েকশো মিলিয়ন ডলারের বিজনেস। সে গোটা কোম্পানিতে একটা বা দুটো হাতে গোনা মানে ডিগ্রি ইঞ্জিনিয়ার, বাদ বাকি সব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দিয়ে তারা চালাচ্ছে। তাই মনে হচ্ছে চালাচ্ছে কি করে, কারণ তারা পুরো টেকনোলজিটা জার্মানি থেকে নিয়ে আসে। তো ঠিক আছে, এখানে সমস্যা যেটা হচ্ছে যে যে ভারত এবং বাংলাদেশের পুঁজির যে চরিত্র সেই চরিত্রটা হচ্ছে একটা মুৎসুদ্দি সেন, ইজ দ্যাট ট্রেডার্স, রাইট? সেই মকসুদ্দি শ্রেণীর যে চরিত্র সেই চরিত্রে যে তাদের তো সেই কোয়ালিফাইড ডিগনিফাইড ইন্টেলেকচুয়াল হিউম্যান বিংয়ের দরকার নেই, হু ক্যান বি কম্পিটিটিভ, যাদের আরএনডিতে দরকার আছে। ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ভারতে বা বাংলাদেশের যে ন্যাশনালিস্ট আন্দোলন সেটা কিন্তু একটা বিশাল বড় ধাক্কা খাচ্ছে, এই জন্য যেখানে পুঁজির চরিত্রটাই ভীষণভাবে সামন্ততান্ত্রিক। এটাই আমার মনে হয় এটা তুমি এগ্রি করবে আমার সাথে যে হ্যাঁ, ব্যাপারটা। অ্যাবসলিউটলি। কারণ এটা আমি বলবো যে সে খানিকক্ষণ আগেও ইনফ্যাক্ট আপনার সাথে কথা বলার ঘন্টা 3-4 আগে গোলাম সরোয়ার ভাই সুইডেনে থাকেন, ওনার সাথে আরেকটা লাইভ হলো আপনার বাংলাদেশের ইসলামীকরণ নিয়ে। আমি জানি না আপনি ওনাকে চেনেন কিনা, উনি কিন্তু আপনাকে ভালোই চেনেন এবং উনি আমাদের এই না লাইভে মন্তব্য করছেন অনেক, এবং কিছু প্রশ্ন উনি করেছেন যেগুলো আমরা পরে পিক করব। তো ওনার সাথে কথা বলার এক পর্যায়ে আমি ওনাকে এক ধরনের হাইপোথেটিক্যালি বলছিলাম যে আমার একটা থিওরি আছে পৃথিবীর ডিজাইন এবং সেখানে বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশের পারপাস, এটা যে ডিজাইন করা আছে সেখানে বলা হচ্ছে যে আহ, আমরা আসলে এক ধরনের হিউম্যান লেবার সাপ্লাই করব এবং আমরা কি বলবো এটাকে, ইকোনমিক স্লেভ সাপ্লাই করব। কিন্তু কথা হচ্ছে আমাদেরকে সাস্টেন করার জন্য আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার, সেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা আসলে শুধুমাত্র এমনভাবে হবে যেটাতে প্রি প্যাকেজড ফর্মে থাকে। আপনি যেটা বললেন যে ইম্পোর্ট করা হচ্ছে জার্মানি থেকে হাই টেকনোলজি কম্পোনেন্টগুলা, সেগুলো বসানোর পরে এন্ড প্রোডাক্ট যেটা বেরোচ্ছে সেটা কিন্তু আসলে কেমন একটা হাইটেক না। যেমন বাংলাদেশে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং খুব হ্যাঁ, আপনার চলছে। সেটাই সেটাই, এবার এবার ব্যাপারটা দেখো সেটাতে কি হচ্ছে, তাহলে এই যে কোয়ালিফাইড হিউম্যান বিং ইন্টেলিজেন্ট হিউম্যান বিং এর তো তোমার দরকার পড়ছে না, কারণ কোনো কোম্পানি কোনো সে অর্থে আরএনডি নেই, কোনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইং নেই, রাইট? তা তো তুমি তাহলে তুমি যদি সেই টাইপের কোয়ালিফাইড লোক না পাও তাহলে লোককে রেশনাল হওয়া দরকার পড়ছে না, তুমি অনেক
মানে লোকজনকে কোনো রকমের কিছু স্কিল শিখিয়ে তুমি একটা ইন্ডাস্ট্রি চালাতে পারছো, যেটা কিন্তু ইউরোপের ইতিহাস নয়। ইউরোপের ইতিহাস তুমি যদি দেখো যে এটা হচ্ছে ইউরোপের ক্রিয়েটিভিটি এবং না ইনোভেশনের না, ইতিহাস। ইউরোপের নাস্তিকতার সাথে শিল্প বিপ্লব তো ওতপ্রোতভাবে জড়িত। যবে থেকে শিল্প বিপ্লব এসছে তবে থেকে কোম্পানি গঠন হয়েছে, কোম্পানিগুলো নিজের মধ্যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য কম্পিট করেছে, তাদের বিজ্ঞানীর দরকার হয়েছে, বিজ্ঞান করতে গেলে বিজ্ঞানটাকে সঠিক ফর্মে চর্চা করতে হয়েছে, এবং বিজ্ঞানটাকে সঠিক ফর্মে চর্চা করতে গিয়েই তাদের মধ্যে এই আস্তে আস্তে ঈশ্বরহীনতা বা আস্তে আস্তে ওল্ড সোসাইটিটা ভেঙে পড়ার প্রয়োজনীয়তাটা বড় করে দেখা দিয়েছিল। তো ভারত বা বাংলাদেশে তো এসব কিছু আমি দেখতে পাচ্ছি না, কারণ যেটা হচ্ছে এখানেও সেই কোম্পানি তৈরি হচ্ছে, এখানে হচ্ছে, কিন্তু টেকনোলজিটা চলে আসছে বিদেশ থেকে। তাহলে ওই বিজ্ঞানীদেরই তো দরকার হচ্ছে না একটা সমাজে। আমাদের হুম। ভারত বা বাংলাদেশের যে বিজ্ঞানীগুলো, এরা তো নাম কাস্তে সার্টিফিকেটধারী বিজ্ঞানী, এদেরকে আচ্ছা, বিজ্ঞানী এখন তাহলে একটা কনস্পিরেসির কথা জিজ্ঞেস করি। ধরেন বাংলাদেশ, এটা আমি আবারও সেই ডিজাইনের প্রশ্নে চলে যাব, এবং এটা মে সাউন্ড রিয়েলি রিয়েলি কনস্পিরেটোরিয়াল, যেটা হচ্ছে ধরেন এই অঞ্চলটাকে দমন করে রাখার জন্য আমাদের মাথায় ধর্ম ঢুকায় দেওয়া, অথবা আমাদেরকে আম, ব্যস্ত রাখা ধর্ম দিয়ে, এবং দুই ধর্ম হিন্দু এবং মুসলমানের মধ্যে মারামারি বাধা দিয়ে, অথবা আমাদেরকে কুসংস্কারের জন্য করে রাখা, এবং এটা করার মাধ্যমে আমাদেরকে ওই বিজ্ঞানী হতে বাধা দেওয়া বা অনুসন্ধিৎসার চর্চা করতে বাধা দেওয়া, দেওয়ার পরে দেন আমাদের যে নিডটা আছে সেটা ফুলফিল করার জন্য এক্সপোর্ট করা হাই টেকনোলজি। এটা কি মানে কোনো ধরনের কনস্পিরেসি, নাকি অ্যাকচুয়ালি এটা আসলেই হচ্ছে মনে না করেন? না 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 না, এটা দেখো, নিজেদের দোষটা ভুল করলে তো কোনো কনস্পিরেসি নেই। তুমি যদি দেখো যে কলকাতার ইতিহাস যদি দেখো, আমি অ্যাকচুয়ালি ভারতের বিজ্ঞান ইতিহাস নিয়ে প্রচুর চর্চা করেছি একসময়। 1905 থেকে শুরু করে 1935 পর্যন্ত কলকাতায় বিজ্ঞানের যে ইতিহাস, যেখানে সিভি রমন, মেঘনাথ সাহা বা সত্যেন বোস কাজ করেছেন, এরা তো সবাই বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ছিলেন। তার আগে জগদীশচন্দ্র বোস ছিলেন। তো তাদেরকে এক পয়সাও দেওয়া হতো না, নিজেদের পকেট থেকে টাকা খরচ করে ল্যাবরেটরি তৈরি করে তারা যে বিশ্বমানের কাজ করতে পেরেছিলেন। তো সেই ধরনের বিজ্ঞানী পরবর্তীকালে ভারতে তৈরি হলো না কেন, যেখানে তাদের একটা বেশ সলিড বেস তৈরি হয়ে গেছিল, রাইট? এবং সেটার যদি তুমি কারণটা যদি খুঁজতে যাও, তাহলেও কিন্তু আবার সেই একই যে লুপে, যেখানে মুক্তমনা আন্দোলন কেন ধাক্কা খেলো, আমি ঠিক একই জায়গায় একই লুপে পড়ে যাচ্ছি। সেই লুপটা হচ্ছে এই যে বেসিক্যালি তারপর কারণ এই বিজ্ঞানের ইতিহাসটা আমার খুব নিজের চোখে দেখা, যেহেতু আমি ওই পরিবেশ থেকে এসেছি, আমি সব তাদের অনেক মানে অতীতের বিজ্ঞানীদেরও খুব নিজের চোখে আমার মেশার সুযোগ হয়েছে। যেটা বিশাল সমস্যা হয়ে গেল যে তুমি নেহেরু বা একটা 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 ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করলো, সব ঠিক আছে, কিন্তু একই ব্যাপার যে ভারতেও যখন প্রথম সেলস বা যেসব তোমার কোম্পানিগুলো তৈরি হচ্ছে, তারা আয়দার ইউরোপ থেকে টেকনোলজি আনছে, নয় জার্মানি থেকে টেকনোলজি আনছে, নয় ইউকে থেকে আনছে। এগুলো আমাদের মানে ইন্ডিয়ার যেগুলো ওল্ড ফ্যাক্টরিতেগুলো দেখা যাবে যে আয়দার ব্রিটিশ কিংবা জার্মান, কিন্তু আমেরিকা এইসব জায়গা থেকে সব টেকনোলজি এনে তৈরি করছে। তাহলে যেখানে টেকনোলজি তৈরি করতে হচ্ছে না, অল অফ এ সাডেন তুমি কিছু একটা বিজ্ঞানী তৈরি করলে, তার কাজ কি? তার কাজ হচ্ছে গিয়ে শুধু ক্লাসে চকবোর্ডে কিছু ইকুয়েশন লেখা। সো হোয়াট ইউ গেট নাথিং আউট অফ দ্যাট। তার আজকে মানে এটা ভারতবর্ষ আসলে ইউরোপিয়ান ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে ইন্ডিয়া, আপনার টেকনোলজি যে প্যাকেজিং শুরু হলো, এবং প্যাকেজিং প্লাস একই সাথে যে এক্সপোর্টিং এর যে ট্রেন্ড শুরু হলো, সেটা কনজিউম করতে যে নিজেদের টেকনোলজি ব্যবহার করা বা উদ্ভাবন করা শক্তি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট হারিয়ে ফেললো, এটাই বলতে চাচ্ছেন? আস্তে আস্তে হারিয়ে ফেলেছে, অফকোর্স একটা বড় হচ্ছে। তবে রিসেন্টলি ট্রেন্ড একটু বদলেছে, যেমন ধরো ইন্ডিয়াতে এখন ফ্লিপকার্ট অ্যামাজনের সাথে ভালোই কম্পিট করে, তবে সেখানেও তাদের একটু অসুবিধা হচ্ছে। কিন্তু অ্যাটলিস্ট লোকজন মানে নতুন একটা ট্রেন্ড যেটা দেখা যাচ্ছে যে যেহেতু আমেরিকাতে বলতে পারো ভিসিদের এখন বোধহয় 30%ই ভারতীয়, একটা বড় অংশই তারা ভারতে ইনভেস্ট করছে, তারাও ভারতে ইনোভেটিভ কোম্পানি খুলছে। সুতরাং এখন ভারতে ফর লাস্ট 10 ইয়ার্স দের ইজ এ রিভার্স সুইং ব্যাক, যেখানে আমি দেখতে পাচ্ছি যে ভারতের টেকনোলজি ইনস্টিটিউটের সেরা ছাত্ররা স্টার্ট আপে জয়েন করছে। সেখান থেকে একটা মানে যেটা আমেরিকাতে যে স্টার্ট আপ কালচারটা ছিল, সেটা আস্তে আস্তে ভারতে কিন্তু সাংঘাতিকভাবে চলে আসছে, যেখানে কিন্তু তোমার খুব হাই কোয়ালিটির ম্যান পাওয়ার দরকার, ইন্ডিপেন্ডেন্ট ম্যান পাওয়ার দরকার। সুতরাং ভারতে এই জায়গাটা কিন্তু অনেকটা নতুন, আমি বলবো যে নতুনভাবে অনেকটা এই জায়গাটা খুলে গেছে, যেটা যেটা আমাদের সময় অন্তত ছিল না। সেটা একটা ভালো দিক যে এই যে কোয়ালিটি ম্যান পাওয়ারের যে ডিমান্ড, যে ভেরি হাই কোয়ালিটি ম্যান পাওয়ারের যে ডিমান্ড, এটা ভীষণভাবে দরকার অ্যাজ এ স্টেপিং স্টোন ফর এ প্রগ্রেসিভ সোসাইটি। কারণ এটা আমরা যদি জানি যে ব্যাঙ্গালোর আপনার যে টেক সিটি, এবং এই সমস্ত জায়গায় যে সমস্ত ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে আপনার লোকাল যারা আপনার মনে করেন আইআইটি বা এই ধরনের হাই কোয়ালিটি ইনস্টিটিউশন থেকে বেরোচ্ছে, তারা সেখানে জয়েন করছে। বাট সেটা তো ভারতের কথা, কিন্তু বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশে তো এই ধারে কাছেও নাই মনে হচ্ছে আমার কাছে। না না না, সেটাও আমার ধারণা আসবে। কারণ দেখো, আমি একটা জিনিস খুব অবাক হয়ে যাই যে বুয়েটের ছাত্ররা কিন্তু গোটা পৃথিবীতেই খুব ভালো কাজ করেছে, রাইট? আমি তো নিজে টেকনোলজি লাইনের লোক।
তো বুয়েটের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্ররা ডেফিনেটলি অনেক ভালো কাজ করেছে, কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে যে তারা যদি বাংলাদেশে ভালো কাজ করার সুযোগ না পায় তাহলে সেটা লাভটা কী হবে, তাই না? কিন্তু আজকের যেভাবে দুনিয়া যেভাবে ওপেন এবং মুক্তভাবে খুলে গেছে, তাতে তুমি দেখবে যে ইভেন ইল্যান্স বা আগে এখন তো বোধহয় আপওয়ার্ক বলে, সেখানে বেশ কিছু বুয়েটের এক্স স্টুডেন্ট ছোট ছোট কোম্পানি করে খুব ভালো ছোট ছোট আইটি কোম্পানি খুলে তারা ভালো আইটি সার্ভিস কিন্তু তৈরি করছে। তো একটা কোয়ালিটি ম্যান পাওয়ারের ডিমান্ড বাংলাদেশে ছোট হলেও কিন্তু তৈরি হয়েছে অনলাইন বিজনেসের কারণে। তো সেটা ভালো দিক। আমার ধারণা যে একদিনে তো রোম তৈরি হয়নি, আস্তে আস্তে। এবং আমি গত রবিবারই একটা ইন্ডিয়ান সিইওর সাথে আলোচনা করছিলাম আইটিতে, সে রিসেন্টলি বাংলাদেশে গিয়ে আইটির একটা ছোট্ট শপ খুলেছে। তো বাংলাদেশে যদি এই ধরনের জঙ্গিবাদের প্রবলেম না থাকে, যেহেতু ম্যান পাওয়ারটা পৃথিবীর ট্যালেন্টেড ম্যান পাওয়ার পৃথিবীর সব দেশে কিছু কম সংখ্যক লোক আছে, এবং বাংলাদেশ আমার মতে একটা জায়গা যেখানে প্রচুর ট্যালেন্টেড ম্যান পাওয়ার আছে। ফর সাম রিজন বাংলাদেশের লোকজন অসম্ভব ট্যালেন্টেড, এবং বোধহয় অসম্ভব ট্যালেন্টেড বলে তাদের ওয়েল, দেশটা এরকম 17 কোটি মানুষ থাকলে তার মাঝে থেকে কিছু না কিছু তো ট্যালেন্টেড লোক বের হবেই, দ্যাট ইজ কারেক্ট, দ্যাট ইজ কারেক্ট, বাট সেইটা স্ট্যাটিস্টিক্যালি পসিবল। স্ট্যাটিস্টিক্যালি পসিবল, কিন্তু সেই ট্যালেন্টটাকেও তো ট্যাপ করা যাচ্ছে না, না সেই ট্যাপ করতে ট্যালেন্টটাকে হবে, যদি। তাদেরকে গ্রুম করতে হবে, কিন্তু কথা হচ্ছে বাংলাদেশের, আমার কাছে মনে হচ্ছে যেন বাংলাদেশের সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা ইচ্ছে করেই নিজেদের পায়ে কুড়াল মারতেছে কোনো একটা কারণে। আমি এই কারণটা বুঝতে সক্ষম এবং আমি শিওর না, আমাদের আমার মতো। মতে এটা কারণ কিছুই নেই, কারণ এই মুহূর্তে বাংলাদেশের যে সরকারটা আছে এটা সম্পূর্ণভাবে ভারত এবং চীন দিয়ে নিয়ন্ত্রিত অনেকটাই, কারণ তাদেরকে ভারত এবং চীনের সাথে সহযোগিতায় চলতে হবে। শুধু আমি মনে করি বর্তমান ভারতের সরকার সেরকম কিছু ব্যাপার নেই। যেটা সমস্যা, যে প্রেজেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট দে ফাউন্ড এ ফর্মুলা টু স্টে ইন পাওয়ার। সে ফর্মুলাটা হচ্ছে এই যে চীন আর ভারতের সাথে ভালো সম্পর্ক রাখো, তাদের সাপোর্টটা নাও, আর দেশে যারা ইসলামিক মনোভাবাপন্ন লোকজন তাদেরকে একটু সুখে শান্তিতে রাখো, তাদের মনোযোগ জুগিয়ে চলো যাতে তারা বেশি ঝামেলা না করে। আর বাকিটা হচ্ছে যে বেসিক্যালি ভারত এবং চীনের ব্যবসায়ীদের জন্য তুমি বাংলাদেশের দরজা খুলে দাও। হ্যাঁ, এই একটা মোটামুটি একটা ফর্মুলার উপর বার করে যেটা দেখতে পাচ্ছি যে এটা মোটামুটি বাংলাদেশের গভর্নমেন্ট দে ফাউন্ড এ ভেরি কমফোর্ট জোন ফর সার্ভাইভিং। সো ফর ইন দ্যাট ইকুয়েশন। যারা ক্ষমতায় আছে শুধু তাদের লাভটা হচ্ছে, কিন্তু বাংলাদেশের তো আসলে কোনো লাভ হচ্ছে না, না তাই না, না? সেটা অবশ্যই, বাট দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্স ওয়েন দ্যাট ডাজন্ট ওয়ার্ক, রাইট? সো হোয়াট ক্যান ইউ ডু? ইয়েস, বাংলাদেশ এটা তো ডেমোক্রেসি একটা ইজন্ট ওয়ার্কিং। so আচ্ছা, আমি জানি এই কোশ্চেনটা সারোয়ার ভাই মাঝে মাঝে করে থাকেন, যে ভারতে কি তাহলে ডেমোক্রেসি আছে? আপনার কি মনে হয় বাংলাদেশের সাথে যদি যদি তুলনা করেন? না, এখানে এখানে সবার প্রশ্নের অন্যভাবে আমি উত্তর দিই। দেখো, যে ডেমোক্রেসি ইজ ইজ নট এ পলিটিক্যাল সিস্টেম, যেটা এই যে জঙ্গিরাও যে ডেমোক্রেসিকে পছন্দ করে না, তারাও চায় যে শরিয়া সিস্টেম। এটা আমাদের যারা হিন্দুত্ববাদী তাদের মধ্যেও আছে। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, লোকের ডেমোক্রেসি নিয়ে যে ভুলটা কমিউনিস্ট, হিন্দুইস্ট, ইসলামিস্ট সবাই করে থাকে, সেটা হচ্ছে ডেমোক্রেসি ইজ নট এ পলিটিক্যাল সিস্টেম। এটা বুঝতে হবে যে ডেমোক্রেসি ইজ নট এ পলিটিক্যাল সিস্টেম। It is a political system that supports evolution of the political system, that supports the auto-correction of itself. It's a system that allows the auto-correction. এইভাবে তো আমাকে ডেমোক্রেসিটাকে নিয়ে ভাবতে হবে। সুতরাং তুমি যদি কেউ যদি বলে যে ডেমোক্রেসি কি আমেরিকাতে আছে, তাহলে সেই উত্তরটাও নাও। কেউ যদি ডেমোক্রেসি বলে যে ভারতে আছে, সেই উত্তরটাও কিন্তু নাই দাঁড়ায় একদিক থেকে। কিন্তু এটা বুঝতে হবে যে আমেরিকাতেও আমি দেখছি ডেমোক্রেসিতে যে সমস্যাগুলো আছে, আস্তে আস্তে আমরা সেগুলো সমাধান করে ভালোর দিকে এগোচ্ছি। ভারতেও ডেমোক্রেসিতে আজ থেকে 10 বছর 20 বছর আগে যা ছিল, যেসব ডেমোক্রেটিক প্রবলেমগুলো ছিল, সেইগুলোকে আস্তে আস্তে আমরা সলভ করে ভালোর দিকে এগোচ্ছি। ইটস এ সিস্টেম ইন ইভলিউশন। যদি আমি ডেমোক্রেসিকে ভাবি ইটস এ সিস্টেম অফ অটো কারেকশন, সিস্টেম অফ ইভলিউশন, দের ইজ নো ডাউট ইন 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 ইউএস, ইন ইন্ডিয়া ডেমোক্রেসি ইজ ওয়ার্কিং। বাংলাদেশেও ডেমোক্রেসি যথেষ্টই ভালো কাজ করছিল, কিন্তু একটা স্টেজে গিয়ে একটু ব্যাপারটা একটু ইয়ে হয়ে গেছে। কিন্তু আমি মনে করি যে যে ডেমোক্রেসি ডেফিনেটলি কাজ করছে, ইফ ইউ অ্যাকসেপ্ট দ্য ডেফিনেশন যে ডেমোক্রেসি ইজ এ সিস্টেম অফ পলিটিক্যাল ইভলিউশন, যে যেখানে অটো কারেকশনের মাধ্যমে লোকে আস্তে 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 একটা কারেকশনের সুযোগ পাবে। সো আই হ্যাভ নো ডাউট ইন ইন ইন্ডিয়া অ্যান্ড ইন ইউএস ডেফিনেটলি ডেমোক্রেসি ইজ ইন ওয়ার্ক। যদিও আমি জানি আমাদের কমিউনিস্ট বা অতি লেফট লিবারালরা আমার সাথে একমত হবেন না, কিন্তু সেখানেই ভুলটা, যে যেখানে যেটা খুব মারাত্মক ভুল ইসলামিক জঙ্গি বা কমিউনিস্ট জঙ্গি বা আমাদের হিন্দু জঙ্গিরা করে থাকে, সেটা হচ্ছে এই যে দের ইজ অ্যাবসলুটলি নাথিং কল অ্যাবসলুট গুড পলিটিক্যাল সিস্টেম। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট এ পলিটিক্যাল সিস্টেম দ্যাট অ্যালাউজ অটো কারেকশন। এমন একটা পলিটিক্যাল সিস্টেম ভাবতে হবে যেটা নিজেদের মধ্যে উইদিন একটা অটো কারেকশন অ্যালাউ করবে, একটা ইভলিউশন অ্যালাউ করবে, তার বিবর্তনের সুযোগ দেবে। ওকে, সো কাছ থেকে আই এম রিয়েলি গ্ল্যাড যে আসলে এই জিনিসগুলা আপনার কাছ থেকে আমরা জানতে পারছি। তো আহ, আমরা প্রথমে বলছিলাম, যেহেতু অভিজিৎ দার সাথে আপনার বেশ অনেক দিন পার্সোনাল রিলেশন ছিল, অভিজিৎ দার সম্পর্কে আপনি আমাদের কিছু বলেন কিছুক্ষণ, তারপর আমি কিছু
কমেন্ট দেখতে পাচ্ছি, কমেন্টগুলো নিয়ে হ্যাঁ তখন ঠিক আমরা আছে, আমি আলোচনা করব। ডেফিনেটলি আমি অভিজিৎ সম্বন্ধে বলতে চাই। অভিজিতের সাথে আমার যোগাযোগ 2003 সালে অনলাইনে। তো তখন মুক্তমনার মেন অ্যাক্টিভ গ্রুপ ছিল একটা ইয়াহু গ্রুপ, মুক্তমনা ইয়াহু গ্রুপ, সেটা বোধহয় এখনো আছে। মুক্তমনা ইয়াহু গ্রুপে আমরা প্রথমে ইংরাজিতেই লেখা করতাম, বাংলা তখনও মানে ফন্টগুলো আসেনি। ওখানে বর্ণসফট বলে একটা ফন্ট ছিল, সেই ফন্টে কিছুটা অভিজিৎ আমাকে শিখিয়েছিল বর্ণসফটে কী করে লিখতে হয়। তো সেই বর্ণসফটে কিছুটা হলো লেখালেখি হতো, একদম প্রথম দিকের কথা বলছি। কিন্তু মুক্তমনা ইনিশিয়াল অ্যাক্টিভিটি শুরু হয় ইয়াহু, মুক্তমনা ইয়াহু গ্রুপের মাধ্যমে, এবং সেখানে বাংলাদেশের কিছু ইন্টেলেকচুয়াল যারা ইংরাজিতেই লেখালেখি করতো, নিউজ ফ্রম বাংলাদেশ বলে একটা তখন একমাত্র সাইট ছিল, সেখানে লেখালেখি করতো, সেই সাইটেরই কিছু লোকজনকে দিয়ে কিন্তু মুক্তমনা গ্রুপটা তৈরি হয়। তো তারপর তখন ভারতের দিক থেকে অনেকের ছিল, কারণ এবং তারা বাঙালি নয়, তারা অ্যাকচুয়ালি অবাঙালি, কিন্তু ইংলিশে লেখালেখি করতো। তো তাদের সাথে অভিজিৎ রায় আমি দেখলাম যে একসময় তা সে বিভিন্ন রকম মানে হিন্দু প্রপাগেন্ডিস্টদের সাথে লড়াই করে চলেছে, যেগুলো একদিক থেকে আমি মনে করি সময় নষ্ট, বা আরেক দিক থেকে মানে না করলেও হয় না, যে এই যে বেদের সমস্ত বিজ্ঞান আছে বা এসব মানে বিভিন্ন রকম আর কি, মানে ধর্ম এবং বিজ্ঞানে জগা খিচুড়ি করে ধর্মকে বেচার চেষ্টা করা। তো আমি দেখলাম যে অভিজিৎ রায় নামে একটা লোক খুব এর বিরুদ্ধে লড়ে যাচ্ছে। তো আমার ব্যাপারটা ভালো লেগেছিল, কারণ ব্যাপারটা হচ্ছে এই যে আমি নিজে তো ধর্মীয় প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি, এবং এই জিনিসগুলো আমি দেখেছি যে লোকে কিভাবে ধর্মের মধ্যে বিজ্ঞানকে ঢুকিয়ে ধর্মকে বেচার চেষ্টা করে, এগুলো খুবই একটা ভুল প্রচেষ্টা, রাইট? তো আমি সেই জন্য অভিজিতের সাথে পার্সোনালি যোগাযোগ করি। তখন অভিজিৎ সিঙ্গাপুরে পিএইচডি করছে। তো অভিজিৎ বললো ঠিক আছে, তুমি তাহলে মুক্তমনা সাইটে লেখালেখি শুরু করো, আমরা দুজনে মোটামুটি একই মনের মানুষ। তো সেটা করেও একটা বড় ব্যাপার বলে থাকি যে সেই সময় আমাদের সাথে মুক্তমনায় যে লড়াইটা হতো, বিভিন্ন রকম বিতর্ক ছিল, সেখানে কিন্তু ধর্মের স্থান খুব একটা বেশি ছিল না। পরবর্তীকালে যখন বাংলাদেশ থেকে লোকজন লেখালেখি শুরু করে 2007-8 সালের পর থেকে, তখন থেকেই আসলে আসলে এই ধর্ম বিরোধিতাটা মুক্তমনায় অনেক বেশি প্রকাশ পায়। তার আগে আমি একটা সংকলন করেছি, সংকলনটা এখনো আমি ছাড়িনি, যেগুলো অভিজিৎ এবং আমার বিতর্ক বা অভিজিতের সাথে আমার বন্যার বিতর্ক, সেইগুলোর সব বিষয়বস্তুগুলো আমি বলি দু একটা। যেমন একটা হচ্ছে যে ডিভোর্স ভালো কি খারাপ, বা বা মানে সমাজে কি ডিভোর্স ল কি হওয়া উচিত, আহ, বিজ্ঞান কতটা হিউম্যানিজমকে গাইড করতে পারে, বা বিজ্ঞান একটা সমাজ এবং রাষ্ট্রের আইন প্রণয়নে কতটা ইনভলভড হতে পারে, মানে বিজ্ঞানের সীমারেখা কোথায়, যাবতীয় দার্শনিক এবং বিজ্ঞানের টপিক নিয়ে কিন্তু আমাদের চর্চাটা বেশি ছিল। সেই অর্থে সেরকম কোনো ধর্ম নিয়ে কিন্তু চর্চা অতটা আমাদের ছিল না, যেটা পরবর্তীকালে আস্তে আস্তে আমি বলবো যে ধর্ম নিয়ে ব্যাপারগুলো যখন মানে বাংলাদেশ থেকে প্রচুর লেখালেখি আসা শুরু হয় আর কি 2007-8 সালে, তখন থেকে মুক্তমনায় আস্তে আস্তে মানে প্ল্যাটফর্মটা হঠাৎ করে ওটা একটা নাস্তিকদের প্ল্যাটফর্ম হিসেবে তৈরি হয়ে যায়। বা তার আগে ওটা কিন্তু একটা রিয়েলি মুক্ত বুদ্ধি চর্চার প্ল্যাটফর্ম ছিল, যেখানে বিজ্ঞান এবং এবং রাষ্ট্র ধর্ম এবং এবং সেগুলো নিয়ে একটা খুব উচ্চ আলোচনার একটা জায়গা ছিল একটা সময় আর কি। কিন্তু যেটা হয় আর কি, যে পরবর্তীকালে আসলে আস্তে আস্তে বাংলাদেশে যেটা হয়, ধর্ম একটা সেন্ট্রাল থিম হয়ে দাঁড়ায়। লোকে রিলিজিয়াস অপারেশনটা হয়তো বেশি করে ফিল করেছে বলে ক্রমশ এই প্ল্যাটফর্মটা আস্তে আস্তে অ্যান্টি রিলিজিয়াসের দিকে বেশি ঝুঁকে। এটা একদম আমি প্রথম দিককার কথা বলছি। তো অফকোর্স অভিজিৎ সাধারণ ব্যক্তিগতভাবে আমি যেটা দেখেছি যে 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 তার লেখক সত্তা এবং ব্যক্তিগত সত্তার মধ্যে পার্থক্য ছিল। লেখক অভিজিৎ অনেকটাই নাস্তিক এবং রূঢ় বা টাফ এবং রাফ বলে মনে হতে পারে, কিন্তু ব্যক্তি অভিজিৎ কিন্তু অনেক বেশি ডিফাইন টাইপের খুব ভালো মানুষ, সেটা যারা দেখেছে তারাই জানে আর কি। সেখানে কিন্তু সে অনেক খোলামেলাভাবে পুরো অনেক জিনিসগুলো স্বীকার করতো, যে হয়তো সে লেখার সময় স্বীকার করবে না, কিন্তু অভিজিৎ এটা একটা খুব ইন্টারেস্টিং নিয়ে যে ও লেখার সময় খুব ফোকাসড, এবং একটা জিনিসকে নিয়ে তাকে একদম টোটাল ওয়েল ডকুমেন্টেড ওয়েতে, যেটাকে আমরা খুব ওয়েস্টার্ন মেথডে আর কি খুব মেথডিক্যাল ওয়েতে মানে ক্লিনিক্যাল অ্যাপ্রোচটা করতে ভালোবাসতো। কিন্তু ব্যক্তিগত অভিজিৎ কিন্তু সেরকম নয়। ব্যক্তিগত অভিজিৎ কিন্তু একদম মানে ভীষণ রকমভাবে সে একটা দিল খোলা আড্ডা মারা পাবলিক, মানে সেখানে বোঝা যাবে না যে এই লোকটাই অ্যাকচুয়ালি এত যুক্তিবাদ এত ইয়ে দুর্গজাল বিচার করে সে লিখেছে। So there was a personal Obijit which is very likable and lovable person. And then there is a writer Obijit who was entirely very different and has a very different image. Sorry. আমি এই এটাকে আসলে স্কিজোফ্রেনিয়া বলা যায় না, বাট বাইপোলার টাইপের আর কি, যে মানুষ হিসেবে খুব অমায়িক, কিন্তু লেখা যখন লেখে তখন মনে হয় একদম শিরীষ কাগজ দিয়ে বানানো ছুরি দিয়ে কেটে ফেলতেছে। আম, এটা আমি খুবই এনজয় করি আর কি। একসময় আমি এরকম হয়তো লিখতাম। আম, এবং বাংলাদেশে যখন গেছি তখন আহ, প্রথমবার অনেকের সাথে দেখা হয়েছে, তখন মানুষজন বলছে যে আপনি আরিফুর রহমান, আপনার লেখা দেখে তো মনে হয় না, অথবা আপনার দেখে তো মনে হয় না আপনি এসব লিখতে পারেন।
সো এক্স্যাক্টলি, সেটাই এটা একটা হচ্ছে খুব ব্যাপার কমন যে থিম যে মনে হয়। ব্যক্তিগত ব্যক্তিগত চরিত্র, পার্সোনাল ক্যারেক্টারটা খুব ডিফাইন ছিল যে ওর ইয়ের তুলনায়। আচ্ছা, তো আমি এখন কিছু কমেন্ট আমি শিওর। পড়তেছি। অনেকে কমেন্ট করলাম এবং সরার ভাই কয়েকটা কমেন্ট করছেন। তার আগে আমি প্রাসঙ্গিক একটা আমাদের অ্যাকচুয়ালি টাইটেলের যে ইভানা সামস, আমি ঠিক জানি না উনি আম, ইংল্যান্ড নাকি অস্ট্রেলিয়া থেকে কথা বলেন। উনি আহ, বেশ লম্বা একটা কমেন্ট করছেন এবং এই কমেন্টটা উনি কয়েক জায়গায় করছেন। উনি অ্যাকচুয়ালি সাপোর্ট করতেছেন যে আপনি যেটা বলতেছিলেন সেটাকেই, যে মানুষ কেন ধার্মিক হয়ে ওঠে। নাম্বার ওয়ান ছিল পিয়ার প্রেশার, যেমন উনি মহিলা এবং উনি বলছেন ও হিজাব পরে, আমি না পড়লে রাইট, আমাকে রাইট, বাজে এটা এটা বলবে। এটা খুব ওয়েল স্টাডিড থিংস ইন সোশ্যাল সায়েন্স, নাথিং নিউ। এটা এটা যে সার্চ দিলেই পেয়ে যাবে গুগলে, এটাকে বলে সোশ্যাল ইউটিলিটি থিওরি। আমরা সবাই নিজেদের সোশ্যাল ইউটিলিটিটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করি, যে গ্রুপে যদি আমরা না টিকি আমাদের সার্ভাইভাল ডিফিকাল্ট হয়ে যায়, মানে একটা ভেরি সেটাই। ডিফারেন্ট। তারপর বলছে যে হিজাব ইজ এ ফ্যাশন সিম্বল। হিজাব, উনি পার্টিকুলারলি হিজাবটাকে করতেছেন যে ফ্যাশন সিম্বল হিসেবে, যে চেহারা নাকি কাটা কাটা লাগে। আই ডোন্ট নো উনি এটা দিয়ে কি বোঝাচ্ছেন, বাট তারপরে বলতেছেন এখানে একটা ব্যাপার আছে, ওটাকে দেখো, যদি হিজাব পরা মেয়েদের সোশ্যাল অ্যাকসেপ্টেন্স বেড়ে যায় টু দ্য ইউনো ইন ইচ কেস দ্য পোটেনশিয়াল কাস্টমার্স অফ দ্য বয়েজ, তো যদি এরকম হয় যে মুসলমান মেয়েরা দেখে যে হিজাব পরলে পোটেনশিয়ালি তারা যেসব মুসলমান ছেলেদের বিয়ে করতে চায় তাদের মধ্যে যদি হিজাবিদের অ্যাকসেপ্টেন্স বাড়ে, রাইট, তাহলে তার সোশ্যাল ইউটিলিটিটা হিজাবিদের বেড়ে যাচ্ছে। তো ন্যাচারালি একজন মহিলা সেক্ষেত্রে হিজাব পরা শুরু করবে। আর যদি উল্টোটা হয়, যে যদি হিজাব পরার কারণে ছেলেদের মধ্যে মেয়েদের অ্যাকসেপ্টেন্স কমে যায়, তাহলে দে ওন্ট। বলতেছেন প্রিস প্রপাগান্ডাতে মানুষজন ওই না, জাকির নায়ক সেটা টাইপের। সেটা 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 খুব বলাটা ঠিক হবে না। লোকে শুধু প্রপাগান্ডা শুনেই তো পড়ে না। দেখো, এবং পশ্চিমবঙ্গে তুমি দেখবে যে বিভিন্ন রকম গুরু আছে, লোকনাথ আছে, বালক ব্রহ্মচারী ছিল, আগে তোমার এই অনুকূল ঠাকুর ছিল। এখন সেগুলোকে কি বলা যায় যে শুধু প্রপাগান্ডা শুনে পড়েছে? তা নয়। ব্যাপারটা হচ্ছে যে মানুষ, যেটাকে বললাম, সুখের সন্ধানে আছে, রাইট, পার্সুট অফ হ্যাপিনেস। এবার সুখের সন্ধানের ব্যাপারটা কিন্তু আধ্যাত্মিক গুরুরা খুব ভালো করে বোঝে, আর সেই জায়গাটা আমরা ধরি না, যার জন্য আজকে আমাদের মধ্যে আলোচনাটা হচ্ছে। এবার তাদেরকে যদি কেউ সুখের সন্ধান দেয়, যেটা একদম কোনো টাকা খরচ না করে খুব ইজি ওয়েতে কতগুলো মেডিটেশনে বলবো না, মানে কতগুলো ভাবে যে রিলিজিয়াস কালচার ফলো করলে সে একটা সুখের সন্ধান পাবে, এই ধরনের যদি ভ্রান্ত বিশ্বাস একটা দেওয়া হয়, বা অনেকের ক্ষেত্রে হয়তো বিশ্বাসটা সঠিকভাবে কাজেও লাগে, যে তারা সেগুলো ফলো করে দেখে যে তাদের মন অনেক বেশি শান্ত হচ্ছে, অনেক বেশি, তো তারা করবে। তো পিস টিভিটা সেটাই না, তো তারা দেখছে যে বেসিক্যালি একটা সুখ বা শান্তির সন্ধানের সুযোগ পাচ্ছে বলে তাদের নিজেদের মনে হচ্ছে, সেই জন্য তারা এগুলো ফলো করছে। আরেকটা কমেন্ট করছেন উনি, রিচ ক্লাস ইজ ডুইং অ্যাজ ইউজুয়াল টু শো অফ অ্যান্ড সো দ্যাট দ্য গড ব্লেস দেম টু স্টে অ্যাজ ওয়েলথি, না, পিউরিফাই না, সেটা কারাপশন। সেটা ঠিক নয়, সেটা ঠিক নয়। রিচ ক্লাস যেটা করে, আমি একই জিনিস বলেছিলাম, সেটা হিন্দু বা মুসলমানদের মধ্যে তারা ধর্মের পেছনে খরচ করে, কারণ রিচ হওয়ার পেছনে তো তাকে ব্যবসা করতে হয় না। চাকরি করে কি আর তুমি বড়লোক হতে পারো? তো ব্যবসা করতে গেলে ব্যবসা কিসে হয়? ব্যবসা রিলেশনশিপ থেকে। আর রিলেশনশিপ বাড়াতে গেলে তোমাকে নিজেকে সোশ্যাল ট্র্যাকশন বাড়াতে হয়। সোশ্যাল ট্র্যাকশন তুমি কি করে বাড়াবে? তুমি মসজিদ খুললে তোমার বাড়িতে আরো 10টা লোক আসবে, তুমি হরিনাম সংকীর্তন দিলে তোমার কাছে আরো 20টা লোক হুম। আসবে, রাইট? এগুলো তো ছোটবেলা থেকে আমরা দেখে আসছি। তো এগুলো হচ্ছে সোশ্যাল ইউটিলিটি থিওরি আর একটা পার্ট, যেখানে সে বিজনেসম্যান হিসেবে তার সোশ্যাল ইউটিলিটি বাড়াচ্ছে বাই স্পেন্ডিং দ্য মানি। তো একটা জিনিস খেয়াল রাখা উচিত, যে কোনো বিজনেসম্যান তার প্রফিট ছাড়া কিছু করে না। তো অবভিয়াসলি এই যে সে একটা ধর্মের পেছনে খরচ করছে, এর পেছনেও কিন্তু একটা খুব বড় রকমের বিজনেস রেশনাল কারণ আছে। ওকে, তারপর উনি আরেকটা এলিমেন্ট দিচ্ছে নাম্বার 5 হিসেবে, দ্য ডাইকটমি। One side of the upper class society is becoming too fast and the other side is becoming too pious, probably trying to save kids from being fast. Looking down upon non-pious is a new trend, but that's just competition of the seats in heaven. তারপর বলছেন যে সাধারণ মানুষ ডিরেকশন চায়। Um, তারপর বলছেন ফিয়ার অফ আনকন্ট্রোলেবল ইনক্রিজড ন্যাচারাল ক্যালামিটিস এবং ডেথ। আসলে মৃত্যুর ব্যাপারটা কিন্তু আমরা একদমই টাচ করি নাই আজকের আলোচনায়। না, না, মানে সেটা তো পরকাল ভীতি যেটা। অ্যাকচুয়ালি, না, সেটা আমার করা উচিত ছিল, আমি ভুলে গেলাম। যেমন আমার তো প্রথমেই আজকে 22শে শ্রাবণের দিন, মানে এটা তো করা অবশ্যই উচিত ছিল। তো তুমি যদি রবীন্দ্রনাথের জীবনে দেখো যে মৃত্যু কি করে রবীন্দ্রনাথের ধর্মাচরণকে মানে বদলে দিয়েছে, রাইট, ইট বিকাম এক্সট্রাঅর্ডিনারি ক্লিয়ার যে ধর্ম মানুষের জীবনে কি অসাধারণ একটা এফেক্ট নিয়ে আসতে পারে।
তো রবীন্দ্রনাথের বৌদির মৃত্যু, মায়ের মৃত্যু, তার ভাইয়ের মৃত্যু, ছেলের মৃত্যু, মায়ের মৃত্যু, এতগুলো মৃত্যু কবি নিজের চোখে দেখেছেন, এবং প্রতিটা মৃত্যু থেকে তার পরপরই যিনি যে লেখাগুলো লিখছেন তুমি সেগুলো পড়তে থাকো, দেখবেন যে দেখবেন যে তার একটা রীতিমতো কবিগুরুর মধ্যে একটা রীতিমতো একটা ইভলিউশন এসেছিল। তো মৃত্যু তো ডেফিনেটলি মানুষকে ভীষণভাবে প্রভাবিত করে, টু টু মেক দ্য অ্যাওয়ার যে এই যে পার্থিব জীবন সেটা একটা খুব ক্ষণস্থায়ী, রাইট? তো সেটা তো একটা ধর্মচরণের একটা বড় কারণ। আমরা এটা একটা আলোচনা করলাম না যে তুমি যদি দেখো পৃথিবীতে কিন্তু ঈশ্বর কিন্তু আগে আসেনি, ঈশ্বরের আগেও ধর্মচরণের ভিত্তি ছিল হচ্ছে পুনর্জন্ম। হ্যাঁ, কারণ তুমি যে প্রাচীন যে ধর্মগুলো দেখবে সেই ধর্মের ভিত্তি কিন্তু ঈশ্বর নয়, সেই ধর্মের ভিত্তি হচ্ছে পুনর্জন্ম। এবং ভারতবর্ষেরও কিন্তু ধর্মের ভিত্তি ঈশ্বর ছিল না, ছিল পুনর্জন্ম। যেমন বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এগুলো পুনর্জন্মের উপর দাঁড়িয়ে আছে। কেন না, ব্যাপার একটাই, সেই ঈশ্বরই বলো আর যাই বলো না কেন, ধর্মের ভিত্তিটাই হচ্ছে এই যে বেসিক্যালি আমাদের এই যে পার্থিব জন্ম, মানে লোকে যখন মৃত্যুকে দেখে সে বুঝতে পারে যে এই জন্ম হচ্ছে ক্ষণস্থায়ী। এবং কোরআনেরও বহু আয়াত আছে যেটাই পুরোপুরি বেস করে যে এই জন্ম তো ক্ষণস্থায়ী, অতএব তুমি এই করো, এই জন্ম তো ক্ষণস্থায়ী, অতএব তুমি ওই করো। বৌদ্ধ ধর্ম একই ব্যাপার, সব ধর্মই প্রায় বলতে গেলে একই ব্যাপার। তো এই ব্যাপারটা বুঝতে হবে যে মানুষ যখন বুঝতে পারে মৃত্যুর সামনে দাঁড়িয়ে তার জন্ম ক্ষণস্থায়ী, সে তখন একটা পরকালের বা একটা এক্সটেন্ডেড লাইফের একটা কল্পনা বা ম্যাথোলজিতে সে বিশ্বাস করতে বাধ্য হয়। কারণ এটা খুব সিম্পল ব্যাপার, তুমি যদি ভেবে দেখো যে তোমার জীবন পৃথিবীতে খুব ক্ষণস্থায়ী, এই একটাই মাত্র ছোট্ট জীবন, তোমার বেঁচে থাকার ইচ্ছাটাই তো চলে যাবে। খুব খুব প্র্যাকটিক্যাল জিনিস এটা, ইউ হুম। কান্ট। তো সুতরাং তাকে একটা আশ্বাস দিতে হবে যে তার একটা আয়দা পুনর্জন্ম আছে, অথবা সে একটা তার একটা স্বর্গ বা নরকের একটা ব্যাপার আছে, যার যেখানে সে যেতে পারবে, যেখানে সে এক্সটেন্ডেড লাইফ লিড করতে পারবে। তো অবভিয়াসলি এটাও তো একটা জঙ্গিবাদের একটা বড় কারণ, এবং এটা ভুলে গেলে চলবে না যে মানুষ এই 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 জিনিসটা নিয়ে প্রচণ্ড রকমের প্রভাবিত, যে এই যে মৃত্যুর সামনে দাঁড়িয়ে সে যখন ক্ষণস্থায়ী জীবনকে অনুভব করে যে জীবন এত ক্ষণস্থায়ী, সে তখন কিন্তু ধর্মের দিকে তার ঝুঁকে পড়ার প্রবণতা বাড়বে। কারণ ধর্ম এই ব্যাপারটা নিয়ে ডিল করে আসছে আবহমান কাল থেকে। ধর্মের ভিত্তি এটা যে যেহেতু জন্ম ক্ষণস্থায়ী, এবং জন্ম ক্ষণস্থায়ী হলে তোমার জীবনের উদ্দেশ্য বলতে কিছু থাকে না। মানে ভেবে দেখো, এইটুকু যদি ক্ষণস্থায়ী জীবন হয়, বেঁচে থেকেই বা কী লাভ, মরে থেকে কী লাভ? তো তোমাকে আমি একটা পার্মানেন্ট, এই যে যেটা বললাম, পারপাস অফ সেন্স অফ পারপাস দিচ্ছি, উইচ ক্যান বি পার্মানেন্ট, সেই জায়গাটা খুব মারাত্মক জায়গা। হুম। সেই জায়গাটা রিপিউট করাটাও খুব মুশকিল। মুশকিল ইন দ্য সেন্স যে আমরা জানি, আমরা হয়তো যারা একটা পড়াশোনা করেছি বুঝলাম, তো অধিকাংশ লোক এটা বুঝতে চাইবে না যে সেটা রিপিউট করার দরকার কেন আছে বা কিসের জন্য আছে। তাহলে আমার কোশ্চেন হচ্ছে যে আপনার সাধারণত ধরেন কথাবার্তা বলার ক্ষেত্রে যেমন আমরা চেষ্টা না করলেও মাঝে মাঝে এক ধরনের কন্ডেসেন্ডিং এক ধরনের অ্যাটিচিউড চলে আসে যারা ধার্মিক তাদের প্রতি, যে তারা বুঝতেছে না বা তারা এক ধরনের গালেবল, এবং তাদের তারা আসলে ইউনো তারা এমন কিছু ব্যাপারের প্রতি আকৃষ্ট হয় যেটা আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে ট্রিভিয়াল, এবং ট্রিভিয়াল না বা এক ধরনের ফিকশিয়াস অথবা যেটাতে আমরা করি না। তাহলে অ্যাজ এন এথিস্ট, অ্যাজ এ হিউম্যানিস্ট, আমাদের সাথে একজন ধর্মবিশ্বাসীর আসলে পার্থক্যটা ঠিক কোন না, জায়গায়? পার্থক্যটা ভীষণ। পার্থক্যটা হচ্ছে যে আমরা পারপাস অফ লাইফকে ডিফাইন করেছি, ডিফাইন বাই দ্য ট্রুথ, রাইট? আমরা সায়েন্টিফিক ট্রুথে বিশ্বাসী, যে হোয়াট এভার ইজ সায়েন্টিফিক্যালি ট্রুথফুল, র্যাশনাল ইজ আওয়ার এন্ড গেম। কিন্তু যেখানে একজন ধার্মিক, তার কাছে এন্ড গেম হচ্ছে পার্সুট অফ হ্যাপিনেস। সে যদি একজন এই ধর্মের রূপকথাগুলোতে বিশ্বাস করে যদি সুখী হয়, সেটাই তার কাছে এঙ্গেম। সে বুঝবে যে ভাই, আমি এত বিশ্বাস করে এত র্যাশনালিস্ট হয়ে আমার লাভটা কি, ইফ আই এম নট ইফ আই এম নট ফিলিং হ্যাপি। হুম। মানে আমাদের কাছে তাহলে তাহলে তো হ্যাপিনেসের ডেফিনিশনটা আসলে হ্যাঁ, ডিফার করে। হ্যাপিনেসের বৈশিষ্ট্য ডিফার করছে। ইউ আর হ্যাপি ফিলিং দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর কারেক্ট। সামওয়ান এলস, তুমি ভাবছো যে তুমি কারেক্ট, তুমি ট্রুথফুল, তুমি অনেস্টিতে, তুমি এটা সত্য সেটা, সেই সত্য আবিষ্কার করে তুমি খুশি। অনেকের মনে হতেই পারে যে দূর, সত্যের আবিষ্কার করে কেন আমি আমি খুশি হতে যাবো? তার থেকে এই যে রূপকথাগুলো বিশ্বাস করছি, এই যে বিশ্বাস করছি যে আমার কম্প্যাশনেট হওয়াটা আমাকে অনেক বেশি হ্যাপি করে। তুমি যদি দেখো মুসলমানদের মধ্যে, হ্যাভ ইউ এভার এভার থট হোয়াট মেক্স এ মুসলমান হ্যাপি অ্যাবাউট ইসলাম? আই থট অ্যাবাউট ইট। লোকে, একজন মুসলমান কেন ইসলাম নিয়ে এত খুশি? ওয়েল, তারা আই ডোন্ট নো, মানে এটা আসলে ডিফাইন করা ডিফিকাল্ট, কোনো দ্যার ইজ নো সিঙ্গেল অ্যান্সার না, আমার এটা মনে এটা হয়। খুব 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 সিম্পল। তুমি যদি অধিকাংশ মুসলমানদের সাথে কথা বলো, যেটা তোমার তো স্কোপ আমার থেকে অনেক বেশি, কারণ তুমি সেই সমাজে বড় হয়েছো, রাইট? আমি যেটা দেখেছি, একটা মুসলমান ইসলাম নিয়ে খুশি, তার কারণটা হচ্ছে সে বিশ্বাস করে ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মে মানুষকে জাস্টিস দিয়েছে, সাম্য দিয়েছে, তাকে গরিবদের নিয়ে, মানুষের দুঃখ দুর্দশা নিয়ে ও, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। পূর্ণাঙ্গ জীবনটা পরে, ওটা পরের ব্যাপার। কিন্তু আচ্ছা। যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তাদের মধ্যে একটা সেন্স অফ কম্প্যাশন দিয়েছে বলে তারা মনে করে।
যে এই যে তুমি যে রমজানের যে ধারণা, যে রমজানের সময়টায় যে তুমি না খেয়ে থাকছো সারাটা দিন, দ্য হোল পারপাস ইজ ইউর, যে তুমি এই যে পৃথিবীতে এত ক্ষুধার্ত লোকের যে ক্ষুধাকে তুমি অনুভব করার চেষ্টা করছো, তার মানে কি তুমি যে গরিবদের দুঃখ দুর্দশাকে বোঝার চেষ্টা করছো একটা ধর্মের মাধ্যমে, এটা তো খুবই একটা ভালো বলবো, আমি তো খারাপের মধ্যে কিছু দেখতে পাই না। তো ব্যাপারটা হচ্ছে যে যে এই এই যে সেন্স তারা পাচ্ছে, যে ইসলামের মধ্য দিয়ে তারা মনে করছে যে একটা মানুষের দুঃখ দুর্দশা সমাজের প্রতি যে তার একটা কম্প্যাশন বাড়ছে, এই জিনিসটাকে তারা খুব পজিটিভলি দেখে, এবং আমার ধারণা সেটাকে আমাদের খুব ভালোভাবে এনকারেজ করা উচিত উইথ এ অ্যানেকডোট, যে এই জিনিসটাকে আবার যেন কেউ উল্টো এক্সপ্লয়েট না করে বসে। তা কিন্তু এটা তো হিপোক্রিটিক্যাল, বিকজ তারা যখন ইউনো সারাদিন খাইলো না, কিন্তু বিকালবেলা তারা যে খাওয়াটা খাইলো সেটা হয়তো নর্মালি হ্যাঁ, একটা সেটা দিনে তারা খাইতো না, ইট ওয়াজ, তারা আমি কম্পেনসেট করে মানছি, ফেলে। আমি মানছি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে যে যারা রামদান ফলো করছে তারা রামদানের আসল কোড অফ লাইফটাই তারা খুঁজে পায়, রাইট? রামদানের মূল উদ্দেশ্য ছিল যাতে তারা গরিবদের একটা যে খিদে, এবং খিদেটা যে কত এই যে মারাত্মক গোলাম থাকে। সরোয়ার ভাই কিন্তু কোশ্চেন করছেন, বলতেছেন ইসলামের রমজানের উদ্দেশ্য কিন্তু ডিফাইন্ড ডিক্লেয়ার্ড উদ্দেশ্য কিন্তু এটা না। এখন হয়তো তারা বলতেছে অরিজিনাল উদ্দেশ্য হচ্ছে মানে নিজের আত্মার পিউরিফিকেশন, সংযম। হুম, হুম, সে তো সংযম তো বটেই, সেটা তো হিন্দু ধর্মেও ছিল উপোস, একই ব্যাপার তো। হুম। ইনফ্যাক্ট রমজানে আইডিয়া তো মানে নতুন আপনি কিছু যেটা নয়। বলতেছেন ওটা হচ্ছে এক ধরনের বেনোভেলেন্ট ইন্টারপ্রিটেশন, মডার্ন ডে ইন্টারপ্রিটেশন, বাট আমার না, মনে হয় ট্রু, অরিজিনালি যখন ট্রু, ট্রু, ই করা ট্রু, হয়েছিল। ট্রু, 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 যখন হিন্দু ধর্মেও তাই উপোস লোকে করে পিউরিফিকেশন অফ সোল, ইজ নাথিং নিউ ইন এনি রিলিজিয়ন, রাইট? তো এখানে বেসিক্যালি সেটা ঠিকই, কিন্তু পাশাপাশি ইসলামের যে যে অরিজিন, সেই অরিজিনে গরিবদের যে ভূমিকা দেখো, আল ইসলামের প্রথমকার দিকে যে আর্মিতে যারা ছিল তারা সবাই ছিল মক্কার গরিব লোকজন, রাইট? এটা তো কোনো অস্বীকার করার কোনো উপায় নেই। সুতরাং ইসলামের যে কোড অফ কন্ডাক্টর অনেকটাতেই রিচ প্যাগানদের এবং প্যাগানদের যে লুটপাট করার যে কথা বলা হয়েছে, তাদের একটা বড় অংশই ছিল যে তারা চাইতো যে গরিবদের ওখানে গিয়ে লুটপাট করুক, বিকজ দে থিঙ্ক ইজ জাস্টিফাইড, বিকজ দে হ্যাভ বিন এক্সপ্লয়েটেড বাই দেম। তো হুম। আমার বক্তব্য হচ্ছে যে এই যে সেন্স অফ কম্প্যাশনটা একটা তৈরি হচ্ছে গরিব শ্রেণীর মধ্যে, আমি যেটা দেখেছি যে একটা মুসলমান শ্রেণীর মধ্যে অন অ্যাভারেজ দে ফিল ভেরি প্রাউড অফ দ্য রিলিজিয়ন, বিকজ দে ফিল দ্যাট দে হ্যাভ, মানে ইসলাম হ্যাজ গিভেন দেম দ্যাট সেন্স অফ কম্প্যাশন টু দ্য পুয়ার পিপল। আচ্ছা, মানে এটা তো মডার্ন ডেতে তাদের মাথায় এক ধরনের ইন্টারপ্রেট করে ঢুকানো হয়েছে, বা না, তাদেরকে না, ট্রেন এটা আপ করা মডার্ন ডে হয়েছে আমি ইন ওয়ে। বলবো না, আমি তো বলবো এটা এটা আমারও নিজে ইসলাম নিয়ে ব্যক্তিগতভাবে চর্চা করে আমার সেটাই মনে হচ্ছে যে তার যে যে এটা একটা আলটিমেটলি দ্যাট ওয়াজ দ্য অরিজিন অফ ইসলাম, যে ফিল কম্প্যাশনেট অ্যাবাউট দিস ক্লাস। এবং সেটা শুধুমাত্র ইসলাম নয়, সেটা খ্রিস্টানিটিও তাই। ইনফ্যাক্ট খ্রিস্টানিটি ইজ অ্যাবাউট দ্য ফিলিং দ্য কম্প্যাশনেট অ্যাবাউট দ্য ভেরি পুয়ার ক্লাস, বাট নাথিং আপনি জাস্ট ডিফারেন্ট। আমাকে একটা আইডিয়া দিলেন, কিন্তু সেটা হচ্ছে যে আমি পরবর্তীতে কোনো একজন এক্সপার্টের সঙ্গে চেষ্টা করব যে হিস্ট্রি অফ ইসলাম ফ্রম এ হিউম্যানিস্ট পার্সপেক্টিভ এটা জানা, এবং অ্যাবসলিউটলি, এটা অ্যাবসলিউটলি, এটা নিয়ে আমাদের কথা সবার আগে বলা যাবে এক্সপ্লোর একদিন। করা উচিত। আমি তো তোমাকে এটাই বলছিলাম যে কালকে যে আমরা তাদের মাইন্ডের মধ্যে যেতে চাইছি না, সেটা কিন্তু ভুল হচ্ছে। আমাদের তাদের মাইন্ডের মধ্যে যাওয়া উচিত, আমাদের এই প্রশ্নটা সবার আগে করা উচিত যে একজন মুসলমান ইসলামকে এত কেন ভালোবাসে। সেই হুম। জায়গাগুলো তুমি তো প্রশ্নগুলো আগে করবে, তুমি তাকে ধাক্কাটা দেওয়ার আগে সেই জায়গাগুলো যদি না প্রশ্ন করো, তাহলে আই ডোন্ট নো হাউ ইউ আর গোইং টু বি সাকসেসফুল ইন ইউর অ্যাটেম্প। সেটা ঠিক, আমরা আসলে ওই যেটা আমি বলবো, আমার এখনো আমি দেখতে পাচ্ছি অনেকের মধ্যে, বাট এটা আসলে আমার একটা আন্দোলন ম্যাচিউর হতে হয় ধীরে ধীরে, কিন্তু ম্যাচুরাইজেশনের একটা পর্যায়ে এসে আমাদের জানা উচিত বা বোঝা উচিত যে আমরা যাদেরকে নিয়ে কাজ করতে যাচ্ছি বা যে পার্টিকুলার ফিল্ডটা নিয়ে কাজ করতেছি সেটাকে আরও কাজ খুব কাছের থেকে বোঝা উচিত, দেখা উচিত, এবং কোন বাটনটা টিপ দিলে কি রেজাল্ট হবে, বা কোনটা টিপ দিলে অ্যাকচুয়ালি ওরা এসে আমাদের উল্টা মারতে আসবে, এগুলো বোঝা উচিত আমার মনে হয় আস্তে আস্তে আমাদের। সো আই রিয়েলি থ্যাংক ইউ ফর বিইং উইথ আস। এখানে আমি আর তেমন সিরিয়াস কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না আসলে। আর ওই ইভানা শামসের কমেন্টটা আমরা কিছুটা আলোচনা করেছি, বাট ইটস রিয়েলি লং ওয়ান। সরোয়ার ভাই ভারত নিয়ে একটা প্রশ্ন করছেন, কিন্তু আমার মনে হয় এটা আমাদেরকে ডাইগ্রেস করবে আমাদের এদিকে, সুতরাং এটা স্কিপ করে গেলাম। সেন্স অফ পারপাস নিয়ে অনেকে অনেকগুলো কমেন্ট করছেন, বাট আসলে কোনোটা আসলে কোয়েশ্চেন না। আম, বিপ্লব পালের কাছে একজন কাজী রহমান এইমাত্র একটা প্রশ্ন করলেন যে ধর্ম ব্যক্তি পর্যায়ে থাকলে অসুবিধা কতটুকু? না, ধর্ম ব্যক্তি পর্যায়ে আমরা বলি, কিন্তু ব্যক্তি পর্যায়ে তো রাখা যায় না। যেমন ধরো তুমি বলছো ধর্ম ব্যক্তি পর্যায়ে থাকবে, তো ব্যক্তি মানে কি? মানে ব্যক্তি তো তুমি একটা স্বামী, তুমি কখনো পুত্র, তুমি কখনো পিতা, রাইট? তো তো ব্যক্তিটা কি? ব্যক্তি ইজ নাথিং, ইজ এ ব্যক্তি, অল ব্যক্তি ইজ এ সোশ্যাল এক্সিস্টেন্স। আমি এখনো পিতাও আমার একটা ব্যক্তি, আমি পিতা, আমি কখনো সন্তান, কখনো বন্ধু, রাইট? তো এইগুলো যদি আমি ঠিকঠাক কন্ট্যাক্ট করতে চাই, আমার সোশ্যাল কন্ট্যাক্টগুলো সেইভাবে হওয়া উচিত যেটা শরিয়াতে বলে। আর হুম। সেই সোশ্যাল কন্ট্রাক্টগুলো হতে গেলে তো আমার রাষ্ট্রের আইন দরকার। সুতরাং ব্যক্তি এবং রাষ্ট্র কখনো আলাদা করা যায় না। আমরা যারা ভাবি যে ধর্মকে ব্যক্তি জীবনে রাখা সম্ভব না, সম্ভব না, কারণ ধর্ম মানে পুজো অর্চনা নামাজ নয়।
ধর্ম মানে আমাদের যে ব্যক্তিসত্তা, সেটার কোড অফ কন্ডাক্টটাকে করা, এবং সেই কোড অফ কন্ডাক্ট করতে গেলে রাষ্ট্রের সাহায্য ছাড়া তুই সেই কোড অফ কন্ডাক্ট করতে পারো না। সুতরাং ব্যক্তি এবং রাষ্ট্রকে আলাদা করা আমার মতে সম্ভব নয়, বিকজ উই আর এ পার্ট অফ স্টেট, উই আর এ পার্ট অফ সোসাইটি। ওকে, তো আজকে আমরা আম, এখানে রাখতে পারি মনে হয়। থ্যাংক ইউ হ্যাঁ, এবং বিপ্লব দা। অনেক 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 ধন্যবাদ আমি এটা করার জন্য। আমি এই লেখাগুলো মুক্তমনার ব্লগে বিভিন্ন সময় বিভিন্নভাবে লিখেছি। যারা মুক্তমনা ব্লগ ফলো করেন তারা এগুলো নিয়ে যদি ফার্দার পড়াশোনা করতে চান, আমার একটা লেখা আছে যে মুক্তমনাতেই পাবেন, রাজনৈতিক নেতা না অভিনেতা। সেই লেখাতে এই এই আলোচনাগুলো আরো ঐতিহাসিকভাবে আরো বিস্তৃতভাবে করা হয়েছে বিভিন্ন সময়। ধন্যবাদ। ব্রিলিয়ান্ট বিপ্লব দা, আপনার লেখার ডিটেলস কানেক্ট লিংক আমি এই ভিডিওতে দিয়ে দেবো, এবং ইউটিউবে যখন থাকবে ইউটিউবে তখন এটা হ্যাঁ, দিয়ে মানে রাখবো। মুক্তমনায় আমার ব্লগের লিঙ্কটা দিয়ে দিলেই এই লেখাগুলো হ্যাঁ, পাওয়া সেটা যাবে। আমি অললেস দিয়ে আমি দেবো যা যারা। ডিসকাস করেছি, দ্যাট এভরিথিং ইজ ভেরি ওয়েল কভার্ড ইন মাই ব্লগস ইন মুক্তমনা। ব্রিলিয়েন্ট, এবং আশা করছি ভবিষ্যতে আমরা ইনফ্যাক্ট সারার ভাই বললেন যে আপনাকে আবারও চাই আমরা, এবং সম্ভবত চেষ্টা করব আপনার সাথে আরও একবার আমরা বসার জন্য, যেখানে আমরা আরও একটা বিষয় নিয়ে হয়তো বিস্তারিত আলোচনা করতে পারবো, যদি আপনার আগ্রহ থাকে। হ্যাঁ, ডেফিনেটলি ইটস, যদি যদি মানুষের এটা পছন্দ হয়, যদি তারা মনে করে যে তারা নতুন কিছু জানলো, অফকোর্স হোয়াই নট, মানে অফকোর্স আমরা এটা একটা করতেই। ওকে। হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি আমার। হ্যাঁ, রাইট, রাইট। আমরা কিন্তু পারি না এটা, এটা ক্রিপিং করতেছে এবং পৃথিবী যে ঘুরতেছে, এটা হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। ওয়েল, এভরিথিং ইজ মুভিং। ঠিক আছে, এভরিথিং ইজ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে ওকে, বিপ্লব দা, থ্যাংক ইউ। ভালো থাকুন, এবং আশা করছি ভবিষ্যতে ওনার সাথে আমাদের আরেকবার দেখা হবে। আম, আহ, যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আমরা আগামীতেও কোনো একটি পর্বে বিপ্লব দাকে আমাদের সাথে পাবো আশা করি। আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করলাম, তার মাঝে আসলে কিছুটা দার্শনিক, কিছুটা এক ধরনের ঐতিহাসিক ব্যাপার ছিল, যেটা আমরা মনে হয় যাদের আগ্রহ আছে তারা বিপ্লবদার লেখাগুলি পড়তে পারবেন, এবং তার তার লেখার লিঙ্ক আমি এই ভিডিওর নিচে পরে যোগ করে দিচ্ছি। সাধারণ কিছু কমার্শিয়াল কথা বলি বা এক ধরনের মার্কেটিং কথা বলি, যারা এই ভিডিওগুলি দেখেন তারা দয়া করে শুধু দেখে বন্ধ করে দিবেন না, দয়া করে শেয়ার করবেন অন্যদের সাথে, কারণ আমরা যে আলোচনাটা করছি এটা সাম্প্রতিক সময়ে বাংলায় এখন পর্যন্ত কেউ করেনি। এগুলো খুবই ইউনিক এবং খুবই খুবই দারুণ বিষয়। সুতরাং আপনি শুধু নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে অন্যদের সাথেও শেয়ার করুন, যেভাবে পারেন যতভাবে পারেন সবাইকে শেয়ার করুন। সো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আমি আরিফুর রহমান, লন্ডন থেকে, এবং আমেরিকা থেকে বিপ্লব দা। আশা করি ভবিষ্যতে কোনোদিন আপনার সাথে সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি এবং শুভ সকাল যেখানেই থাকুন না কেন।